আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এক্সিলারেটিং বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ওয়েডনেসডে ওয়েবিনারে। আজকের সেশনের মূল বিষয় ফেসবুক পেজ অ্যান্ড প্রমোশন টেকনিক্যাল ইন্ট্রোডাকশন, যেখানে আমরা হাতে কলমে শিখব কিভাবে একটি স্টার্টআপের ডিজিটাল মার্কেটিং এর ভিত্তিকে শক্ত করা যায়। আজকে আমাদের স্পিকার একজন সফল উদ্যোক্তা, অভিজ্ঞ মার্কেটার এবং আমাদের কমিউনিটির কোচ মোহাম্মদ শফিকুল আলম ভাই। তিনি সাইরেন কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা এবং সিইও এবং একই সাথে এক্সিলারেটিং বাংলাদেশের একজন সম্মানিত বিজনেস কোচ। সাইফ ভাই দীর্ঘদিন ধরে বাংলাদেশের নানা প্রান্তে স্টার্টআপদের জন্য ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং এবং ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে আসছেন। আজকের সেশনে তিনি আমাদের শেখাবেন কিভাবে একটি ফেসবুক পেজকে প্রফেশনালি সেট আপ ও অপটিমাইজ করতে হয় এবং কিভাবে ফেসবুক অ্যাডস ব্যবহার করে আপনার স্টার্টআপের গ্রোথ নিশ্চিত করা যায়। তাই আমি অনুরোধ করব সবাইকে আজকে মনোযোগের সহকারে সেশনটি ফলো করবেন এবং সেশন শেষে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন। এখন আমি অনুরোধ করব আমাদের আজকের স্পিকার সাইফ ভাইকে, তিনি যেন মূল সেশনটি শুরু করেন। ধন্যবাদ সবাইকে। সাইফ ভাই, ফ্লোর ইজ ইয়োর্স। ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর দ্য নাইস ইন্ট্রোডাকশন। আমি আসলে এত সুন্দর ইন্ট্রোডাকশনের মানুষ না। পার্সোনালি যেহেতু প্রসূন ভাই শুরু করলেন, প্রসূন ভাই এবং প্রথমে শুরু করলেন বেনজির ভাই, দুজনেই আমার খুব প্রিয়। প্রসূন ভাই ক্লাস হয়তো আপনারা এখনো পাননি, আমিও এখন আপনাদের লাইভ ক্লাস নেইনি। আশা করছি যখন প্রসূন ভাইকে পাবেন আপনাদের খুবই ভালো লাগবে। দারুণ একজন মানুষ এবং দারুণ একজন বিজনেস কোচ। আমি কি ক্লিয়ার? কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন? আপনি হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। আমরা আজকে আসলে তাহলে আমরা অফিসিয়ালি আমরা শুরু করি এটা। হ্যাঁ, তো যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে প্রসূন ভাই একটু শেয়ার করেছেন। আমি সাইফ বলছি, এক্সিলারেটিং বাংলাদেশে বিজনেস কোচ হিসেবে আছি। আপনাদের সাথে শীঘ্রই সামনাসামনি দেখা হয়, হয়তো সামনাসামনি এখনো ক্লাস নেওয়া হয়নি। পাশাপাশি বেশ প্রায় 10 বছর প্লাস অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করছি। সো অ্যাডভার্টাইজিং এজেন্সি বা প্রমোশন বা ফেসবুকের যে ফর্মাল যে প্রমোশনের প্যাটার্নে আমরা কাজ করি, তার থেকে যারা স্টার্টআপ ওনার আছে, যারা কাজ করছেন আপনারা, তাদের জায়গাটা একটু ডিফারেন্ট। আমরা আজকে দেখবেন যে আজকে প্রেজেন্টেশন প্রথমে আমরা দেখাচ্ছি যে আসলে ফর আর্লি স্টেজ স্টার্টআপ ফাউন্ডার্স ইন বাংলাদেশ। এখানে আমরা খুব বেসিক নিয়ে কথা বলবো, বেসিক থেকে একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব। অনেকের কাছে জিনিসগুলো অনেক সহজ মনে হবে, অনেকের কাছে একদমই নতুন মনে হবে। সো আমরা এভাবেই ধরে নিচ্ছি যে আসলে মোরলেস সবাই মোটামুটি নতুন, এভাবে চিন্তা করে আমরা করছি। সো আমি এখানে আসলে এঙ্গেজমেন্টের জায়গা থেকে তো আসলে ফোনে কথা বলা এন্ড এভরিথিং এটা একটু টাফ হয়ে যায় সব সময়। আমি বলবো যে আপনারা যারা কথা বলছেন বা কথা বলতে চান, আপনাদের যে কোয়েশ্চেন গুলো আসবে কাজ করতে করতে, সেই কোয়েশ্চেন গুলো আপনারা যদি কোথাও লিখে রাখতে পারেন বা মনে রাখতে পারেন, আমাকে আমার সেশনটা শেষের দিকে আমরা সকল প্রশ্নের উত্তর একসাথে আনসার দিই। সো আমি একটু যেহেতু এখানে এঙ্গেজমেন্ট বা আপনাদের এক্সপ্রেশনস দেখতে পাচ্ছি না, এখানে আপনাদের সবার হ্যান্ডটা কাজ করে কিনা একটু দেখে নিতে চাই। সবাই যদি একবার হ্যান্ড উঠিয়ে বোঝাতেন যে আপনারা করছেন। রাইট, বাহ, সুন্দর। তো ঠিক আছে, এইখানে আমি শুধুমাত্র এখন এই হাতগুলো দেখতে চাই যে এই হাতগুলো, এরকম কোনো হাত আছে কিনা যারা এখন পর্যন্ত তাদের কোনো ফেসবুক পেজ নেই? এমন কেউ কি আছে যার কোনো ফেসবুক পেজ এখন পর্যন্ত নেই? আচ্ছা, একজনকে দেখতে পাচ্ছি। মোরলেস আমরা যারা বিজনেস করছি আরো অনেক কিছু মানুষকে দেখতে পাচ্ছি যারা বিজনেস করছি, মোরলেস আমাদের সবারই পেজ থাকার কথা। আমরা সরাসরি প্রথমে আসলে ফেসবুকটা আমাদের জন্য কেন দরকার। আমি একজন মার্কেটিং এ পড়াশোনা করা, মার্কেটিং এ গ্রাজুয়েশন এন্ড পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি। অ্যাডভার্টাইজিং এবং এই প্রমোশন গুলো আমাদের বিজনেসের পাশাপাশি আসলে মার্কেটিং এর সাথে সরাসরি জড়িত। তো ফেসবুকটা আমরা প্রথমে ইন্ট্রোডাকশন যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আসলে এখন পর্যন্ত আমাদের অথেন্টিক যে ডাটা বলে যে ফেসবুকে মোরলেস 5 কোটি মানুষের মতো ফেসবুক ইউজার বাংলাদেশে আছে, যেটা 2025 আমরা অনেক জায়গায় দেখি যে 6.5 কোটি অলরেডি পার হয়ে গেছে। তো বিশাল একটা জনগোষ্ঠী এখানে আছে যারা ফেসবুক ইউজ করছে। এন্ড দেন আমরা যদি দেখি যে আসলে B2C মানে বিজনেস টু কনজিউমার বা রিটেইল যেই সেলগুলো হয়, সেটার জন্য এখনো টপ প্ল্যাটফর্ম এখন পর্যন্ত আমাদের এখানে এখনো ফেসবুক। সো মোরলেস আমাদের প্রমোশনের বা বিজনেসের জায়গাটা থেকে যে ইনভেস্টমেন্ট আমরা চিন্তা করি, সাপোজ আপনি একটা বিজনেস করতে চাচ্ছেন, ধরেন ফিজিক্যাল কোনো প্রোডাক্টের বিজনেস করতে চাচ্ছেন, আপনি একটা ভালো জায়গায় একটা শপ নিতে গেলে হয়তো আপনার 20 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে এভরিথিং শুরু করতে করতে দেখা যাচ্ছে ভালোভাবে শুরু করতে গেলে 20 থেকে 30 লাখ টাকা লেগে যাচ্ছে।
অ্যান্ড সেখান থেকে ধরেন ফেসবুকের একটা বিজনেসে আমি একটা প্রোডাক্ট আমি ডেভেলপ করে ব্যাকএন্ডে কাজ করে সেটাকে প্রমোশন করলে আমার হয়তো 30 লাখ টাকা দিয়ে শুরু করতে হচ্ছে না, ছোট করে শুরু করতে পারি আমি। এটা ডিটেইলটা আমরা বলবো অনেক জায়গাটা থেকে। আর সরাসরি হচ্ছে আমাদের ফেসবুক হচ্ছে সরাসরি আমাদের কাস্টমারদের, রিয়েল যে কাস্টমার আছে এবং কমিউনিটি আছে তাদের সরাসরি ফিডব্যাক নেওয়ার জায়গা, তাদের কাছে সেল করার জায়গা, তাদের সরাসরি এঙ্গেজমেন্ট গুলো, তারা কেমন ফিল করছে প্রোডাক্ট নিয়ে সরাসরি ফিডব্যাক গুলো নেওয়া, সেটার জন্য বেস্ট প্ল্যাটফর্মটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের দেশে ফেসবুক। বিজনেস টু বিজনেস এঙ্গেজমেন্ট বা বিজনেস টু বিজনেস কেস চেঞ্জেস হতে পারে, বাট ফেসবুক ইজ স্টিল ইম্পর্টেন্ট ইন আওয়ার কান্ট্রি। নেক্সট জায়গা থেকে আমরা দেখি, আমরা একদম ইনিশিয়াল জায়গা থেকে শুরু করি। আসলে একটা আইডিয়াল ফেসবুক পেজ কেমন হওয়া উচিত, আমরা এক্সাম্পল হিসেবে চাল ডাল এর পেজের আমরা এক্সাম্পলটা রেখেছি। এটা তাদের এখন ক্যাম্পেইন চলছে, তার উপরে তারা আম সামনে আসছে, তার উপরে তারা ডিপেন্ড করে তারা তাদের মতো করে সাজিয়েছে। নর্মালি আপনার ফেসবুক পেজ খুলেছেন, কিন্তু ফেসবুকের একটা ইউজার নেম আছে, এটা কি আপনারা মোরলেস জানেন? বা ইউজার নেম আপনারা কি সেট করেছেন? একজনের কাছ থেকে শুনতে চাই, যে করেননি তার কাছ থেকে শুনতে চাই, বা যে জানেন না তার কাছ থেকে শুনতে চাই। স্যার প্রাইমারি বেসিকে যদি আমি একটা আমার আছে অবশ্য ফেসবুক অ্যাপ, মানে আমি এটা করছি, দেখা গেছে এটার প্রাথমিক স্টেজে আমি নাম রাখছি, এখনো শুধু প্রাথমিক স্টেজেই আছি, এরপরে কি করতে হবে ওইটা এখনো আর কি সিদ্ধান্ত হয় নাই। দেখা গেছে যে এটা নিয়ে এখনো কনফিউশন আছে যে কি ধরনের নাম হলে। বেসিক্যালি আমার যে প্রোডাক্টটা আছে আমি ওই প্রোডাক্টের নাম অনুযায়ী ফেসবুক পেজের নামটা রাখছি। আচ্ছা, জি প্লিজ প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, আমার একটা পেজ আছে, আমি হচ্ছে আম সেল করি। আমার বাসা হচ্ছে রাজশাহীতে। আচ্ছা, তো আমাদের নিজস্ব আম বাগান আছে। তো আমি ছোট পরিসরে প্রথমে ইন্টারমিডিয়েটের সময় শুরু করছিলাম, তো এটা আস্তে আস্তে কনভার্ট হতে চাচ্ছি এইদিকে, ফেসবুকের দিকে। তো প্রথমে রিলেটিভ যে টিচার ছিল ওনাদের কাছে সেল করতাম। তো আমার এক ফ্রেন্ডের সাজেশনে ফেসবুকে একটা পেজ খুলছিলাম পিওর ম্যাঙ্গোস নামে। আচ্ছা, খুবই সুন্দর। আমরা জানবো, আরো অনেক বেশি জানবো, সামনাসামনি যখন দেখা হবে আরো বেশি কথা হবে। আমি ইনশাআল্লাহ। যেটা বলছিলাম যে ফেসবুকের ইউজার নেম সম্পর্কে আপনারা কি বলছেন, কেউ যদি যে পারেন যদি বলতেন। ফেসবুকের ইউজার নাম নেম বলতে স্যার, ইউজার নেম বলতে বেসিক্যালি আমরা যেটা বুঝি যে যেটা দেখে মানুষ আকর্ষিত হয় বা আমি কি রিলেটেড কি করতে যাচ্ছি ওইটা আর কি জানান দেয়, ওইটাকে স্পেসিফাই করে। ইউজার নেমটা মনে হয় ইউআরএল শর্ট নেম আর কি। রাইট, কে বলেছেন? সুন্দর কথা বলেছেন। দেখেন, নেম ইউজার নেম আসলে একই জিনিস। আমরা এখানে ইউজার নেম বলতে আমরা যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা একটা লিঙ্ক যেটা জেনারেট করতে হয়। ফর এক্সাম্পল চালডালা যদি যায় ফেসবুক/চালডালা এই নামে আসছে, মানে আমাদের এই লিঙ্কটা কিন্তু আমরা আলাদা করে রিনেম করতে পারি। এটা হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। আপনার নামের সাথে আপনার ব্র্যান্ডের সাথে আপনার লিঙ্কটা আপনি নিজে ক্রিয়েট করে রাখতে পারেন। দেন হচ্ছে প্রোফাইল এন্ড কভার ফটো। আপনার কোম্পানির একটা সলিড প্রোফাইল এবং কভার ফটো লাগবে। এগুলো রেগুলার জিনিস, আপনাদেরকে যেটা বলছি, কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, সার্ভিসেস। তারপর হচ্ছে যে আমরা একটা কল টু অ্যাকশনের বাটনের কথা বলি, যেমন কল নাও, মেসেজ। যাদের বিজনেস ধরেন ফর এক্সাম্পল উবারকে কিন্তু আমরা কল করার কোনো অপশন পাই না। হ্যাঁ, বিজনেসের টাইপের উপর ডিপেন্ড করে যে আসলে আপনি কি ধরনের কল টু অ্যাকশন বাটন দিবেন। চালডাল এখানে আমরা দেখতে পাচ্ছি তারা শপ নাও দিয়ে রেখেছে এবং মেসেজ দিয়ে রেখেছেন, দেখতে পাচ্ছেন কি আপনারা? দেখবেন যে শপ নাও এবং নামটা কি ইউনিক হয় না? নামটা তো ইউনিক হইতে হয় ইউআরএল এর ক্ষেত্রে, যে নামটা কথা বলছেন। হ্যাঁ, যদি আপনার নাম এলে তাহলে আপনাকে কাছাকাছি একটা সিলেক্ট করে নিতে হবে। সে ফর এক্সাম্পল আপনি খুব কমন নাম একটা নিলেন, হ্যাঁ, সে ফর এক্সাম্পল আপনি চালডাল, এখন আপনি যদি নতুন করে আবার চালডাল করতে যান তাহলে সেটা আপনি পাবেন না। তার সাথে হয়তো চালডাল বিডি বা চালডাল প্ল্যাটফর্ম কিছু একটা আপনাকে স্যাক্রিফাইস করে সেখানে নামটা দিতে হবে। এখন ওই জায়গা থেকে স্যার আমরা যদি দেখা গেছে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি ওই প্রোডাক্টের নামটা রাখলে কি হবে? এক্সাম্পল দিয়ে বলুন, কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন? যেমন দেখা যাচ্ছে আমি এগ্রিকালচারাল এআই ভিত্তিক একটা অ্যাপ তৈরি করতে যাচ্ছি আর কি। তো দেখা যাচ্ছে যে আমি এখন অ্যাপ লঞ্চ করি নাই, এখানে ফান্ডিং এর অনেক বিষয় আছে। তারপর দেখা যাচ্ছে এটা প্রাইমারি স্টেজে আমি ফেসবুক পেজটা খুলছি যে এটা নিয়ে আর কি আপাতত কাজ করার জন্য, যে খুলে রাখছি, ভবিষ্যতে হয়তো যদি দরকার পড়ে তাহলে আমি এটা কাজে লাগাবো। এখন ওইটা আমার যেটা প্রোডাক্ট হচ্ছে ওইটার নাম হচ্ছে ফকির এগ্রো সলিউশনস। তো ওই নামে আমি একটা অ্যাপস ফেসবুক পেজ খুলছি, দেখা গেছে প্রোফাইল পিকচার বা ব্যাকগ্রাউন্ড পিকচার সবকিছুই সিলেক্ট করে রাখছি। এখন আপাতত আর কি ওইটা নিয়ে এখনো কাজ শুরু হয়নি। ওকে ফাইন, মানে নামের যেটা কথা বলছেন, যদি অ্যাভেলেবল নেম না পাওয়া যায় তাহলে আসলে সেকেন্ডারি যেটা পাওয়া যায় চেষ্টা করা উচিত যে আসলে ইউআরএলটা যেন ছোট হয়, খুব বেশি বড় যেন না হয়,
এবং এরপরেও আসলে প্রমোশন এন্ড এভরিথিং এর মাধ্যমে আসলে আপনার যদি সেম টু সেম নাম নাও পাওয়া যায়, সেটা যে খুব বেশি প্রবলেমে আপনি পড়বেন বিষয়টা তা না। জিনিসটা হচ্ছে যে আপনাদেরকে জানিয়ে রাখা, কারণ কোনো ব্র্যান্ড নেম না থাকলে এটা হয়তো ABCD বিশাল একটা ল্যাঙ্গুয়েজ, একটা হ্যাঁ, লিঙ্ক অবশ্যই। যোগ হয়ে যায়। হ্যাঁ, যখন ছোট হয়ে যায় তখন আপনি শেয়ার করলে বা কারো কাছ থেকে দিতে হ্যাঁ, গেলে আমার প্ল্যান আছে স্যার, ওইটাকে আমি শর্ট ফর্মে করে দিতে পারি। যদি দেখা যাচ্ছে ইন ফিউচারে যদি আমার প্রয়োজন পড়ে, আমি আমার নামটাকে শর্ট করে এটাকে আর কি, যেগুলো প্রাইমারি প্রাথমিক লেটার গুলো আছে ওইগুলো দিয়ে আমি একটা নাম লিখে দিতে পারি। ওকে ফাইন, আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, আবার আমরা শুনবো। আমি যেটা বলছিলাম আসলে আমি কল টু অ্যাকশন বাটন বা আমি বাটন গুলো বলছি, যে কোনো দেখবেন যে ওয়েবসাইটের মধ্যে এখানে চাল ডালের এখানে দেখা যাচ্ছে শপ নাও একটা বাটন আছে, মেসেজ একটা বাটন আছে। তো বিজনেস টু বিজনেস অনেকে এটা হোয়াটসঅ্যাপে দিতে পারেন বা ওয়াচ নাও দিতে পারেন, যারা স্ট্রিমিং নিয়ে কাজ করছেন। ওয়াচ যেটা আপনাদের দরকার, যেমন উবারে আমরা কথা বলতে পারি না, উবারে এখানে কিন্তু আমরা কোনো কল নাও অপশন কখনো দেখবো না। বা ধরেন আপনি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি করছেন, আপনি চান যে আসলে মানুষ আমাকে ফোন করুক রেদার দেন ফেসবুকে সরাসরি ইনবক্স করার জায়গা থেকে। যেটা আপনার বেশি প্রয়োজন সেটা আমরা কল টু অ্যাকশন বাটনে এখানে আমরা রাখবো। দেন হচ্ছে আপনার যে রেগুলার বিজনেস স্টোরি এন্ড হাইলাইট যে বিষয়গুলো আছে, দেখবেন যে চালডালের পেজে নিচে দুইটা হাইলাইট করা, ফিচার পিন করা দুইটা পোস্ট আছে। যেই পোস্টগুলো আপনার ক্লায়েন্টকে আপনি জানাতে চান, সেই পোস্টগুলো আমরা এখানে ফিচার করে রাখবো। এখানে 5-6টা হয়তো ফিচার করা যায়, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। টোটাল কতটা, হয়তো 5-6টা করা যায়। 5-6টা আপনি এখানে নিজের মতো করে এখানে পিন করে রাখতে পারবেন। কোন পজিশনের কথা বলছি আপনি কি বুঝতে পারছেন আপনারা? ওই যে দেখুন তিনটা, শপ নাও, লাইক, মেসেজ, এর নিচে ফিচার্ড। এই ফিচার্ডের জায়গায় আপনি আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো এখানে পিন করে রাখতে পারবেন। দেন হচ্ছে পেজ রোল। পেজ রোলের জায়গা থেকে অ্যাডমিনের সব ধরনের পাওয়ার থাকে, এডিটরের লিমিট পাওয়ার থাকে, আর অ্যাডভার্টাইজার শুধুমাত্র অ্যাডভার্টাইজ করতে পারে। এখন ছোট্ট করে একটা জিনিস বলে রাখি, যাদের অনেকেরই আছে যে আসলে অনেকের পুরাতন পেজ থাকে, পুরাতন পেজগুলোর জায়গাটা থেকে আপনারা কিছু জিনিস চেক করবেন। হতেই পারে অনেকের জায়গাটা থেকে আমি পারতপক্ষে আপনারা অন্য কোনো পেজকে নিজের পেজ, ধরেন 10,000 লাইক ছিল, এই জন্য আমি তার লাইক গুলো নিয়ে নিলাম, 10,000 নামটা চেঞ্জ করে নিলাম, তারপর ইউজ করা শুরু করলাম। সো এইটা পারতপক্ষে যদি কেউ করে থাকেন সেটা না করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে ধরেন আপনি আম বিক্রি করতে চাচ্ছেন এবং আপনি যে পেজটা নিলেন সেই পেজটা হচ্ছে আহ বাচ্চাদের ধরেন স্পোর্টস একটা জিনিস ছিল, হ্যাঁ, অথবা অন্যভাবে যদি আমরা বলি যে আসলে আপনি আম বিক্রি করতে চাচ্ছেন, আপনার যে পেজটা ছিল সেটা একটা ই বুক বিক্রি করার পেজ ছিল। এখন ই বুক যারা কিনছে তারা তো ওখানে 10,000 লাইক থাকলেও সেই 10,000 মানুষ কিন্তু আম কেনার জন্য হয়তো ইন্টারেস্টেড না, ইয়াং ছেলে। সো ইন্টারেস্টেড যেহেতু না, অটোমেটিক 10,000 ফ্যান পেজ থাকার পরেও আপনার রিচ, আপনার এঙ্গেজমেন্ট বা মানুষ আপনার এখানে লাইক কমেন্ট দিচ্ছে না, কারণ আপনার ইন্টারেস্টেড মানুষগুলো সেম পেজে নাই। ইভেন যদি আপনি কোনো পেজ ইউজ করেনও, 2-3 মাস ইউজ করছেন, এরকম যদি হয় তাহলে আপনার পুরাতন যে পোস্ট গুলো আছে সেগুলোকে ডিলিট করার চেষ্টা করবেন, ইনফরমেশন এন্ড আপডেট গুলো করার চেষ্টা করবেন, হোয়াটসঅ্যাপকে এখানে এনাবল করার চেষ্টা করবেন। এটা ছিল ইনশর্ট যদি পুরাতন পেজ থাকে। আমরা এখন সরাসরি কথা বলবো কন্টেন্ট স্ট্র্যাটেজি এন্ড পোস্টিং প্ল্যান নিয়ে। আমরা ফেসবুক পেজ বানালাম, ফেসবুক পোস্ট রেডি হলো। এখন ধরেন আমরা একদম নতুন করে আমাদের প্ল্যানিং শুরু করছি। তো প্রথম দিকে যখন আমরা কন্টেন্ট স্ট্র্যাটেজি এন্ড পোস্টিং প্ল্যান করব, তখন আমাদের কিছু বিষয় জানা দরকার। যে আমরা যখন একটা পেজ প্রথম খুলছি, পেজ খোলার সাথে সাথে আমরা চিন্তা করি, সবাই এখানে 3টা অপশনের কথা দেখবেন এখানে লেখা আছে, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট এন্ড কনভার্সন। কনভার্সনটা মূলত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সেলস এন্ড এভরিথিং, সেলস এর দিকে মানুষকে ড্রিভেন করার জন্য আমরা কন্টেন্ট গুলো প্রথমে তৈরি করেই ম্যাক্সিমাম মানুষ বা অনেকেই, ম্যাক্সিমাম বলবো না, অনেকেই বুঝে বা না বুঝে কনভার্সন মানে সেলস এর অ্যাড দেওয়া শুরু করে। তো আমরা এখানে কয়েকটা কন্টেন্টের স্ট্র্যাটেজিক প্ল্যান বলছি। সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। আপনাকে পেজ খুললে আপনাকে শুধু যে সেলস এর কথা বলতে হবে বিষয়টা এরকম না। অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমি আসলে স্টোরি বলতে পারি, আমার বিজনেসের স্টোরি বলতে পারি, আমি যে অপারেশনে যে কষ্টটা করছি সেই স্টোরি বলতে পারি, আমাদের বিজনেসটা সম্পর্কে স্টোরি বলতে পারি, কোম্পানির জায়গাটা থেকে কোন আপডেটটা কার জন্য কি করছি সেই অ্যাওয়ারনেস গুলো তৈরি করতে পারি। ইভেন ধরেন আপনি যে আমের এক্সাম্পল যেহেতু এখানে এসেছে, আমের ব্যাপারে, আমের ফুড রিলেটেড অ্যাওয়ারনেস আমি দিতে পারি, যে আমি কেমিক্যালে থাকলে কি হয়, আপনি আমার থেকে কিনুন আর না করুন, যে জিনিসগুলো আপনার জানা উচিত। একই সাথে অ্যাওয়ারনেস মানে যে সোশ্যাল অ্যাওয়ারনেস বা আমি সোশ্যাল কি বলে এটা সিএসআর অ্যাক্টিভিটিস করতেছি তা কিন্তু না। অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমি আমার কোম্পানি সম্পর্কে অ্যাওয়ারনেস শেয়ার করার চেষ্টা করছি।
আমি আমার স্টোরিগুলো শেয়ার করছি, রেদার দেন সেইং আম কিনেন আম কিনেন আম কিনেন অথবা ইবুক কিনেন অথবা আমার সার্ভিসটা কিনেন, এই কথাটা ছাড়াও আমি ডিফারেন্ট ওয়েতে পোস্টগুলো করাই হচ্ছে অ্যাওয়ারনেস। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যে আমি যখন একটা পোস্ট করছি, সে ফর এক্সাম্পল আপনি আপনার একটা যে কোনো একজন আপনাদের এখান থেকে কয়েকটা বিজনেসের নাম শুনতে চাই, মানে শুধুমাত্র প্রোডাক্ট, কে কি নিয়ে বিজনেস করছেন 5-6 জনের কথা শুনি, তাহলে আপনাদের সাথে রিলেট করতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম। আমি আমার স্টার্টআপটা হচ্ছে আমি ডিজিটাল ফাইন্যান্স নিয়ে কাজ করতেছি। আমি গ্রামীণ কৃষক এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জিরো ডাউন পেমেন্টে স্মার্টফোন সরবরাহ করতেছি। আমি অর্থাৎ ডিজিটাল ফিনটেক নিয়ে কাজ করতেছি এবং আমার ফিউচার প্রোডাক্ট হচ্ছে আমি ডিজিটাল ঋণ সার্ভিসটা অর্থাৎ মাইক্রো ফাইন্যান্সটা চালু করবো আর কি। অলরেডি ওটা প্রক্রিয়াধীন। আসলে আপনি ফিনটেক নিয়ে কাজ করছেন, তাই তো? জি, নেক্সট। আমি তো বললাম যে আমি হচ্ছে সিজনাল, মানে আমের সময় শুধু আম হচ্ছে পেজের মাধ্যমে সেলটা ট্রাই করতেছি। ফিনটেক পেলাম, আর কারা কারা আছেন? আর কিছু মানুষ বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, কাজ করতেছি, সাথে পাট পণ্য আছে আর জামদানি। আমার ফিউশন পণ্যই বেশি আছে রেগুলার জামদানির সাথে। ওকে, আপনার ব্র্যান্ড তো জামদানিক নাম করা হয়েছিল, তাই না? জি। ওকে, ঠিক আছে। জামদানি শুনলাম, আম শুনলাম, এবং আমরা প্রথমে ফিনটেকের কথা শুনলাম। আর কয়েকটা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হচ্ছে গ্যাজেট নিয়ে কাজ করি। গ্যাজেট মানে ক্যাটাগরি আছে নাকি সব ধরনের ইলেকট্রনিক্স? সব ধরনের ইলেকট্রনিক্স, হেডফোন, ইয়ারবাডস, চার্জার, এই টাইপের। ঠিক আছে, আর কেউ বলবেন? আমি তো বুঝতে পেরেছি। কোম্পানির নামটা? আমি যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে যাবতীয়.com.bd। যাবতীয়.com.bd। জি। হ্যালো সাইদ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমরা তো হচ্ছে সফটওয়্যার নিয়ে কাজ করতেছি, ক্লাউড প্ল্যাটফর্ম নিয়ে। আচ্ছা, বিশ্বজিৎ ভাই বলছেন সম্ভবত, না? জি। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ওকে, হ্যাঁ আপনারা তো আমি জানি, শুনেছি এর আগে আপনাদের সাথে সরাসরি ক্লাস হয়েছে। হ্যাঁ, আপনার সরাসরি আমাদের মেন্টর। ওকে, ঠিক আছে। আমি কিছু জিনিস নিলাম, এই কারণে নিলাম আসলে টোটাল বিষয়টা আপনাদের সাথে রিলেট করার জন্য। তো অ্যাওয়ারনেসের এক্সাম্পলটা কি হতে পারে সেটা আমরা বলেছি। এঙ্গেজমেন্টের জায়গা থেকে ধরেন এখানে আমের কথা হলো, ফিনটেকের কথা হলো। সো আমি এখন যেহেতু আমের কথা আগে বললাম, এখন ফিনটেক মানে আমরা খুব সহজে যদি বুঝি সেটা হচ্ছে যে সহজ শর্তে আমরা মাইক্রো লোন দিব। ধরেন আমরা কৃষককে লোন দিব। এখন এঙ্গেজমেন্ট পোস্টটা হচ্ছে এরকম যে আপনি কৃষকের সমস্যা নিয়ে একটা পোস্ট করলেন। ধরেন কথা বাংলাদেশের 30% ফার্মার টাকার অভাবে ভালো প্রোডাকশন করতে পারছে না। এটা হচ্ছে আপনার একটা অ্যাওয়ারনেস, আপনি জানালেন যে এটার বিপরীতে আমরা কাজ করতে চাই। ফাইন। এখন আপনি একটা জিনিস শেয়ার করলেন, এঙ্গেজমেন্ট আমি লাইক বা শেয়ার করব বা কমেন্ট করব, তাই না? জি, কেউ কি কথা বলছেন? সরি, আচ্ছা, ভুলে আসছে হয়তো। সো এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আমি যে বললাম 30% মানুষ সমস্যায় আছে, আমি তার জন্য কাজ করতে চাই। এখানে কি কেউ শুধু শুধু কমেন্ট করবে বা আমি কমেন্ট করার মতো কোনো কথা কি বলেছি? কিছুই লিখে নেই। এঙ্গেজমেন্ট পোস্টটা হচ্ছে যে এরকম, আমি লাস্ট আমার কনভারসেশনের জায়গা থেকে একটা কল টু অ্যাকশন বা একটা কোয়েশ্চেন বা একটা কিছু করার চেষ্টা করবো, সো দ্যাট মানুষ এঙ্গেজ হওয়ার চেষ্টা করে। সো আমি যদি ওই 30% মানুষ সমস্যা আছে তার সমাধান করতে চাই, যদি ভালো প্রফিট আসে আপনারা কি পাশে দাঁড়াবেন? আমি খুবই লেইম একটা এক্সাম্পল দিলাম, কারণ আমি যেহেতু ফিনটেক নিয়ে কথা বলছিলাম, র্যান্ডম কথা বলছিলাম, এখান থেকে একটা এক্সাম্পল দিলাম। আবার আমের ক্ষেত্রে ধরে আমি বললাম হিমসাগর আম পাওয়া যায় 230 টাকা কেজি, কিনুন। আবার বললাম আপনার কোন আমটা পছন্দ, 4টা ছবি দিলাম। তো যখন আমি 4টা ছবি দিলাম এবং জিজ্ঞেস করলাম আপনার আম কোনটি পছন্দ, এইখানে আমার সেল বা ইনডিরেক্টলি কিন্তু আমি আমার প্রমোশন করছি, কিন্তু সরাসরি তাকে প্রশ্ন করছি কোনটা আপনার প্রিয়। তো মানুষ নর্মালি এখানে কমেন্ট করার একটা অপশন পেলো, যে মানুষ লিখলো, কেউ লিখলো হিমসাগর, কেউ লিখলো এটা, কেউ লিখলো এটা। ইভেন সেই এঙ্গেজমেন্টকে আপনি আরেকটু প্রাণ দিতে পারেন, যে এখানে যারা কমেন্ট করবেন ভালো লাগে তাদের মধ্যে লটারির 5 জনকে আমি পুরস্কার দিব, যেন এঙ্গেজমেন্ট আরো বেশি হয়, মানুষ যেন আরো এঙ্গেজ ফিল করে যে ওকে ফাইন, এখানে এই পার্টিসিপেশনটা করলে আমার শুধু রেজাল্ট না, আমার এখান থেকে
5 কেজির একটা আম জেতার অপশন আছে। যে কাজগুলো মাঝে মাঝে চাল ডাল করে এবং আপনারাও হয়তো অনেকে করেন, এঙ্গেজমেন্টের জায়গা থেকে অনেক ধরনের হতে পারে। তো এঙ্গেজমেন্ট আমরা পোলের মাধ্যমে করতে পারি, রিলস এর মাধ্যমে করতে পারি, রিলসে কোয়েশ্চেন দিয়ে করতে পারি, সরাসরি কোয়েশ্চেন দিয়ে করতে পারি, আর মিমস তৈরি করে আমরা করতে পারি। এক্সাম্পলটা কি আপনি মোটামুটি এঙ্গেজমেন্টটা বুঝতে পেরেছেন না? হাত তুললে হবে সবাই। মাঝে মাঝে হাতের প্র্যাকটিস হলে মনে হবে যে আসলে সবাই এখানে অ্যাক্টিভ আছে, বা লাইক দিলে হবে। সুন্দর। লাইক মানে এখানে ধরবেন যে লাইক মানে হচ্ছে তালি, এবং লাইক মানে হচ্ছে আমি আছি, ঠিক আছে। সো এখন আমরা কনভার্সনের কথা বলবো। কনভার্সন প্রথমে এক্সাম্পল দিয়ে শুরু করেছিলাম। কনভার্সনটা মানেই হচ্ছে যে আমি সেলের উদ্দেশ্যেই কিছু না কিছু করছি, প্রোডাক্ট পোস্ট করছি, অফার দিচ্ছি, অন্য ক্লায়েন্টকে দেখিয়ে টেস্টিমোনিয়াল করতেছি যে সে বলছে ভালো, আপনিও কিনুন। কনভার্সনটা হচ্ছে সরাসরি এটা। আমরা তাহলে 3 ধরনের কন্টেন্ট বানানোর প্ল্যান আমরা একটা ধারণা পেলাম। দেন হচ্ছে আমরা যাব কন্টেন্টের ফরম্যাট। কি ধরনের কন্টেন্ট করতে পারি এটা আপনারা মোরলেস আপনারা জানেন। স্ট্যাটিক মানে হচ্ছে ইমেজ, যেটার মধ্যে রিলস আপনারা জানেন, রিলস এন্ড শর্ট ভিডিওস নিয়ে আমরা করতে পারি। দেন হচ্ছে মোশন গ্রাফিক্স আমরা করতে পারি, ক্যারোজাল পোস্টের মাধ্যমে আমরা করতে পারি। এখানে এই পোস্টের ফরম্যাট আপনি যেভাবেই করেন, এখানে একটা সাজেস্টেড আমি একটা উইকলি প্ল্যান সবাইকে, যারা রেগুলার প্র্যাকটিস করছেন না, রেগুলার কন্টেন্ট দিচ্ছেন না, তাদের জন্য বলছি আপনারা রেগুলার অ্যাটলিস্ট 2টা অ্যাওয়ারনেস পোস্ট দেওয়ার চেষ্টা করবেন, 2টা এঙ্গেজমেন্ট পোস্ট বানানোর চেষ্টা করবেন। টিম কথা বলবেন, নিজেরা কথা বলবেন যে কিভাবে মানুষকে কমেন্ট করানো যায়, কিভাবে মানুষকে শেয়ার করানো যায়, অথবা কিভাবে মানুষকে ট্যাগ করানো যায়, যে কোনো ফরম্যাটে হতে পারে এঙ্গেজমেন্ট। কিভাবে মানুষকে আমি এঙ্গেজ করতে পারি আমার প্রোডাক্ট দিয়ে, আমার ব্র্যান্ডকে এস্টাবলিশ করি। এন্ড দেন হচ্ছে 1-2টা ওই যেটা বললাম সিটিও পোস্ট, কল টু অ্যাকশন পোস্ট আপনারা করবেন। তো এখন প্রথমে আমরা যেহেতু ফাউন্ডার, আমরা বিজনেস করছি, আমাদের জায়গাটা থেকে যখন পেজ প্রথমে খুলি তখন নিজেদেরকে খুবই অভাগা লাগে যে আসলে 1টা 2টা 5টা 10টা পেজে লাইক আছে, 10টা ফলোয়ার আছে, 100টা ফলোয়ার আছে। তো প্রথম দিকে যেটা আমরা বলি যে স্টার্ট ফ্রম 0 ফলোয়ার্স, যেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক থেকে সরাসরি আপনারা জানেন যে আপনার পার্সোনাল যে ফ্রেন্ডসরা আছে, পার্সোনাল যে কানেকশন আছে, তাদেরকে আপনারা পেজে ইনভাইট করতে পারেন। এন্ড সরাসরি আপনারা রেগুলার যেটা পোস্টের যে প্ল্যান বললাম সেরকম রেগুলার পোস্ট করতে পারেন। যেহেতু আপনার সরাসরি পার্সোনাল মানুষকে আপনি অ্যাড করলেন, আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার আশেপাশের মানুষ, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আপনার পোস্ট দেখছে, হয়তো লাইক দিচ্ছে, আপনার পোস্টটা শেয়ার দিচ্ছে, ফ্রি আপনাকে শেয়ারিংটা তারা করে দিচ্ছে। আস্তে আস্তে আপনি একটু অর্গানিক রিচ পাচ্ছেন, সামনের দিকে আগাচ্ছেন। প্রথম দিকে দেখবেন যে 5টা পোস্টে লাইক আসলে বা 2টা লাইক আসলে খুব ভালো লাগে, এবং যারা যারা প্রথম লাইক দেয় তাদেরকেও খুব ভালো লাগে যে এরা হচ্ছে ভালো, আমাদেরকে উঠে যেতে হেল্প করছে। ভালো লাগে না এটা? প্রথম দিকে যদি কেউ একটা শেয়ার দেয়, যে ফ্রেন্ড শেয়ার দেয়, তার কথা মনে থাকে, ভালো লাগে খুব। এন্ড দেন হচ্ছে যে আমরা বিভিন্ন পেজে, এখন তো পেজ তো সরাসরি আসলে প্রফেশনাল মুডে গেলে পেজের সরাসরি আমরা নিজের নাম চেঞ্জ করে পেজের মাধ্যমে আমরা বিভিন্ন গ্রুপে, বিভিন্ন আমার রিলেটেড না অন্য রিলেটেড গ্রুপে আমরা কথাবার্তা বলতে পারি। কোনো স্প্যামিং না, মানে সরাসরি আমি কোনো লিঙ্ক বা আমার জায়গা থেকে বিভিন্ন জায়গায় কমেন্ট করেও আমরা নোটিশেবল হতে পারি যে আমার এই বিজনেসটা আছে। রিলেটেড কোনো জায়গায় যে আমি লিখতে পারি, এটা একটা টেকনিক, ফ্রি একটা টেকনিক, যে অনেকে দেখলে একটা জনপ্রিয় একটা জায়গায় যে আপনি কমেন্ট করলেন যেটা আপনার সাথে রিলেটেড, বা আপনি অ্যাপ্রিসিয়েট করলেন, বাংলাদেশ ক্রিকেট খেলা হলো, আপনি সেখানে যে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন, আপনার পেজটা হয়তো অনেক মানুষ দেখছে, কেউ মানুষ হয়তো ক্লিক করে সেখান থেকে আপনার এখানে চলেও আসতে পারে। এন্ড দেন হচ্ছে যে আপনারা যারা স্টার্ট আপ বিজনেস করছেন, একজন আরেকজনকে প্রমোট করার জন্য একজন আরেকজনকে হেল্প নিতে পারেন। যেটা আপনি ম্যাঙ্গো যে করছে, সে ফিনটেকে সে বলতে পারে তার আমগুলো দিয়ে আমি দেখছি তারা খুব পরিশ্রম করছে, একজন আরেকজনকে হেল্প করতে পারেন। সো দ্যাট আপনার ক্রস প্রমোশনের মাধ্যমে আপনারা ফ্রি একজন আরেকজনের প্রমোশন করতে পারেন। এখন হচ্ছে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টার্গেট গ্রুপ, বেসিক এবং কনজিউমার বিহেভিয়ার। ঠিক আছে, এখন আমি আপনাদের কিছু প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনাদের এখান থেকে হাত তুলবেন, আমি নাম বলবো, আপনারা একজন একজন করে যারা বলতে চান তারা বলবেন। আপনারা 30 সেকেন্ডের মধ্যে আপনাদের বিজনেস এবং আপনাদের বিজনেসের টার্গেট কাস্টমার কারা সেটা আমাকে বলবেন। যারা বলতে চান হাত তুলুন, আমি একজন একজন করে নাম বলছি। আবারও বলি, কি বলবেন আপনারা? 30 সেকেন্ডের মধ্যে চেষ্টা করবেন বিজনেসের নাম এবং সাথে সাথে আপনার টার্গেট গ্রুপ কারা, মানে আপনি কার কাছে বিক্রি করতে চান সেই জিনিসটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। সো এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ ভাই, আপনি পুরো নামটা দেখতে পাচ্ছি না, মোহাম্মদ দিয়ে শুরু, যেটা
মোহাম্মদ ভাই না থাকলে নাহিদ ভাই বলতে পারেন। শুনতে পাচ্ছেন কি আপনারা? হ্যালো, তোকে হয়তো অনেকে ভুলে হাত তুলে রেখেছে। আপনারা কেউ যারা বলতে চান আপনারা সরাসরি শুরু করতে পারেন। হ্যালো, আমি আমার প্রশ্নটা করি, হয়তো প্রশ্নটা মিস করেছেন আপনারা। আপনাদের কোম্পানির নাম কি এবং আপনাদের টার্গেট গ্রুপ মানে হচ্ছে কাদের কাছে আপনারা বিক্রি করার চেষ্টা করছেন বা আপনার টার্গেট কাস্টমার কারা? জি স্যার, জি জি এটা হচ্ছে যে আমি আসলে এগ্রিকালচারাল ভিত্তিক এআই ভিত্তিক একটা অ্যাপ তৈরি করতে যাচ্ছি, যেটার মাধ্যমে কৃষকরা তাদের অতি সহজে কিভাবে স্মার্টফোন ব্যবহার করে তারা তাদের ফসলের রোগ নির্ণয় করতে পারবে এই বিষয়ে আর কি কাজ শুরু করতেছি। তো দেখা যাচ্ছে এটা মূলত আমার উদ্দেশ্য হচ্ছে পুরোপুরি কৃষকদেরকে নিয়ে, একেবারে 100% যারা কৃষক, যারা এইসব ফসল উৎপাদনের সাথে জড়িত তাদের সাথে আর কি আমি মিলে এই কাজটা করতে যাচ্ছি। তারা কি আপনার কাস্টমার? জি জি জি, বেসিক্যালি তারাই আমার কাস্টমার। যারা কৃষক হচ্ছে তারাই আমার এই অ্যাপটা ব্যবহার করবে। অন্য কেউ তো যারা দেখা যাচ্ছে অন্যান্য কাজের সেক্টরে আছে তারা তো আর আমার অ্যাপটা ব্যবহার করবে না। প্রাথমিক স্টেজে আমরা কৃষকরা শুধু, আমাদের টার্গেট হচ্ছে কৃষকরা। ঠিক আছে, আরেকজন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের কোম্পানির নাম হচ্ছে ফ্যাননেশন। আমরা একটা প্ল্যাটফর্ম খুলতে চাচ্ছি যেখানে আপনি শিখতেও পারবেন আবার জিনিস ক্রিয়েটও করতে পারবেন। মেইনলি আমরা শেখাতে চাচ্ছি গেম কিভাবে ক্রিয়েট করতে হয়, এআই কে কিভাবে ইউজ করতে হয়। এই জিনিসগুলো আমরা শিখাতে চাচ্ছি এবং তারা যখন প্রোডাক্ট ইউজ করবে, কোনো গেম বানাবে, তখন সেটা প্ল্যাটফর্মে তারা দিতে পারবে এবং জেনারেল কাস্টমার যারা আছে তারা এগুলো কিনতে পারবে এবং তার একটা শেয়ার কোম্পানি রাখবে আর বাকিটাতে তারা যারা ক্রিয়েট করেছে ক্রিয়েটরকে দিবে। তো সেক্ষেত্রে প্ল্যাটফর্মেরও মানে একটা প্রফিট হবে আর স্টুডেন্ট যারা আছে বা যারা শিখছে তাদের একটা আগ্রহ বাড়বে, তারা শিখতে পারবে। যেহেতু আমাদের ইউথ বেসড একটা জেনারেশন এখন, তখন তারা অনেক বেশি শিখতে আগ্রহী কিন্তু তারা রেজাল্টটা অনেক তাড়াতাড়ি চায়। সো এক্ষেত্রে আমরা চাচ্ছি যেন আপনি যখন একটা সবাই স্মার্ট বিজনেস করছেন, আপনার জায়গা থেকে আমি আরেকটু ডিটেইল আপনাকে জিজ্ঞেস করছি, টার্গেট গ্রুপ আপনার কিভাবে সেট করি? আপনি যদি বলেন টার্গেট গ্রুপ, তাহলে আপনার টার্গেট গ্রুপ কারা? আমার টার্গেট গ্রুপ হচ্ছে জেনারেল স্টুডেন্ট এবং যারা মানে আইটি সেক্টর অনেক বেশি ইন্টারেস্টেড, যারা এসব গেম শিখতে চায়, মেইনলি ইউথ বেসড জেনজি বা যারা শিখতে চায় এই ধরনের। কোনো বয়স, এজ গ্রুপ? এজ লার্নিং এর তো কোনো এজ নেই, আমরা যে কোনো এজে লার্ন করতে পারি। সো এক্ষেত্রে আমার এজ হবে বেশিরভাগ ইউথ বেজ, 11 থেকে আপনার মানে 30 এর মাঝখানে এজ গ্রুপটা আমরা রেখেছি। তারপরও এটা হচ্ছে আমাদের মেইন এজ গ্রুপ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলতে চান? আসসালামু আলাইকুম। আমার একটা প্ল্যাটফর্ম আছে। এটা হচ্ছে আপনার যারা কি বলে যে বিজনেস স্টার্ট করতে চায়। এখন ধরেন যে একটা বিজনেস স্টার্ট করতে গেলে যদি একটা ওয়েবসাইট বানাতে হয় তাহলে হচ্ছে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, হয়তো অনেক নাই, বা তার কিছু প্রোডাক্ট আছে সে সেল করতে চায়। তো আমি চাই যে তারা আমার প্ল্যাটফর্ম ইউজ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তারা তাদের প্রোডাক্টটা সেল করতে পারবে। তার মানে আমার টার্গেট কাস্টমার হচ্ছে যাদের প্রোডাক্ট আছে, যারা সেল করতে চায় এবং যে কোনো জায়গা থেকে মার্কেট প্লেস, রাইট? ওকে, যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে চান। ওকে, ফাইন, আমি বুঝতে পারি। আর কি বলতে মোটামুটি আনিসুর ভাই, আপনি কি কিছু বলছেন না মাইক বন্ধ? আচ্ছা, ঠিক আছে। যে আমি আনিসুর রহমান, জি, আমার বিজনেসের নাম দা ফিশ বাজার। আমি মূলত সি ফুড এবং হাঁস, গরুর মাংস, খাসির মাংস এগুলো নিয়ে কাজ করি। তবে আমার মূল আইটেম হচ্ছে আপনার সি ফুড। আর আমি সি ফুডটা আমি ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার এবং গাজীপুর এই 4টা সিটিতে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি। আমি বিজনেস করতেছি প্রায় 6 বছর ধরে। আপনি রিটেল ফোকাস, তাই তো? আমি রিটেল করি, কিছু হোলসেলও করি। কিছু কর্পোরেট প্রতিষ্ঠানে হোলসেল হয়, যারা কিছু কর্পোরেট প্রতিষ্ঠান আছে যারা নেয়। আর আমার টার্গেট কাস্টমার আছে যারা স্বাস্থ্য সচেতন এবং শিক্ষিত, এবং আমার কাস্টমার তারাই যারা স্বাস্থ্য সচেতন এবং শিক্ষিত, এরাই আমার টার্গেট কাস্টমার। এরাই লাইফস্টাইল মেইনটেইন করতে চাচ্ছে, তারা হচ্ছে আপনার টার্গেট কাস্টমার। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ আনিস ভাই।
আরেকজন বলতে চাচ্ছিলেন হয়তো। আসসালামু আলাইকুম। ভাইয়া আমি ওয়ালাইকুম আসসালাম। ফরহাদ হোসেন বলছিলাম ভাইয়া। জি ফরহাদ হোসেন বলেন। আমারটা হচ্ছে ফ্রড গার্ড। এটাতে হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে ভুল তথ্য এখন দ্রুত ছড়িয়ে পড়ে, যা সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে, সেটা নিয়ে হচ্ছে যে আমরা বলি আর কি যে আসলে ভুল তথ্য বা আমার ফ্রড গার্ড এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্যাপ যা মাত্র 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে তথ্য যাচাই করে। তার মধ্যে হচ্ছে বৈশিষ্ট্য খবর সমূহ হচ্ছে খবর, কন্টেন্ট, রিয়েল টাইম যাচাই করা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ব্যবহার ইনফরমেশন, সত্য ও দায়বদ্ধতা প্রসার ঘটায়। তো আমার যে কাস্টমার বেস সেটা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, ফেসবুক, তাদের জন্য। ওকে, ফেসবুক যারা ইউজ করে তাদের জন্য, যারা এই প্রবলেমে পড়ছে তাদের জন্য। বুঝতে আরেকজন কথা বলতে চাচ্ছিলেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম ফিরোজুল ইসলাম, আমার প্রতিষ্ঠান নাম হচ্ছে স্লাইস। আমি ফিনটেক নিয়ে কাজ করতেছি। আমার টার্গেটেড কাস্টমার হচ্ছে গ্রামীণ পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত কেটে যাওয়া দিনমজুর টাইপের, তাদের নিয়ে কাজ করতেছি আমি। আমার মাইক্রো ফাইন্যান্স এবং এখন আমার স্টার্ট আপে রানিং প্রজেক্ট হচ্ছে জিরো ডাউন পেমেন্টে ওদের চাহিদা অনুযায়ী স্মার্টফোন সরবরাহ করতেছি। দেন ফিউচার প্রোডাক্ট হচ্ছে আমার ডিজিটাল লোন, অর্থাৎ অ্যাপসের মাধ্যমে লোনের জন্য আবেদন করবো, আমরা ভেরিফাই করে 72 ঘন্টার ভিতর লোন ডেলিভারি করব। এইটা নিয়ে আমরা কাজ করতেছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর যদি কেউ বলতে চান আরেকটা শুনতে চাই, যদি আর কেউ বলতে চান, আদারওয়াইজ আমরা নেক্সট স্টেজে যাব। হ্যাঁ ভাইয়া, আমি তো আম নিয়ে কাজ করতেছি। তো হচ্ছে আমার টার্গেটেড কাস্টমার হচ্ছে যারা আম পছন্দ করে, বিশেষ করে হচ্ছে ঢাকা, তারপরে হচ্ছে চিটাগাং, সিলেট এই অঞ্চলের মানুষজন। এজ হচ্ছে 25 থেকে 50। এই হচ্ছে টার্গেটেড কাস্টমার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ যারা বলেছেন। এখন আমরা আসলে টানা ক্লাসটা আমরা শেষ করি, দেন হচ্ছে আবার কোয়েশ্চেন নিব আমরা লাস্টে 30 মিনিট। চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, টার্গেট গ্রুপ আসলে বিজনেসের জায়গাটা থেকে আমাদের যখন বিজনেস আমরা শুরু করি বা মার্কেটিং এর কথা বলি, আমরা 4P একটা স্ট্যান্ডার্ড আগে থেকে মেনটেন করতাম। এটা জায়গা থেকে আসলে টার্গেট গ্রুপ বিজনেসের জন্য একটা চিন্তা, আর টার্গেট গ্রুপ আমরা যখন অ্যাডস দিচ্ছি সেটা একটা চিন্তা। দুটো চিন্তা আসলে একই। আপনি আসলে যখন বিজনেস করতে যাবেন, টার্গেট গ্রুপটা আপনার সঠিকভাবে ক্লিয়ার থাকতে হবে। টার্গেট গ্রুপটা এইভাবে বলা যাবে না যারা আম খায় শুধুমাত্র এখানেই শেষ, এইভাবেও বলা যাবে না শিক্ষা সবার জন্য। আমি ভুল বলছি না, হয়তো আপনার সময় পেলে ডিটেইল বলতে পারতেন, যেহেতু কম সময় ছিল হয়তো ডিটেইল অনেকে কথা বলতে পারেন। আমি কাউকে ভুল বলছি না, সবাই যেন আমরা সঠিকভাবে জিনিসটা চিন্তা করতে পারি, দ্যাটস ওয়াই আমি এটাকে প্রথম থেকে বলছি। জিনিসটা হচ্ছে যে আমার কাস্টমার টার্গেট গ্রুপটা কারা, তারা যতটুকু পারি আমি ক্লিয়ার করার চেষ্টা করব। টার্গেট গ্রুপ নিয়ে আসলে খুব বেশি কথা বলার ইচ্ছা ছিল না, তারপরে এই আইডিয়াটা আপনাকে জানাই। টার্গেট গ্রুপের ইম্পর্টেন্সটা কি? ধরেন একটা আপু শেয়ার করেছিলেন যে তারা গেম বানাবেন, গেম শেখাবেন এবং তাদের গেমটা প্ল্যাটফর্মে আপলোড হবে এবং সেখান থেকে বিক্রি হবে, এই ধরনের একটা প্ল্যাটফর্মের কথা বলছি। সো আমরা যদি এখন টার্গেট গ্রুপ নিয়ে চিন্তা করি, একটা মানুষ গেম বানাবে, গেম বিক্রি করবে, তার মানে আমরা একটা জিনিস চিন্তা করি, উনি 11 বছর একটা বেঞ্চমার্ক কিন্তু বলেছেন, 11 বছর। এখন 11 বছরের মানুষ গেম খেলতে পারবে, ফাইন, কিন্তু 11 বছরের মানুষ কি ফেসবুকে আছে নাকি নাই? তো আমরা এই ডাটাটা আমরা ফেসবুক থেকে দেখবো, যদি ফেসবুকে না থাকে তাকে আমাকে অন্যভাবে খুঁজতে হবে। সে তো আছে, কোথাও না কোথাও তো আছে, তাকে আমি প্ল্যাটফর্মের মধ্যে শিখাতে চাই। তো সেই মানুষটা 11 বছরের মানুষটা যদি ফেসবুকে না থাকে, তাহলে তো তাকে টার্গেট করে আমি প্রমোশনটা দিতে পারবো না। আবার একইভাবে ধরেন আমি এই যে বললাম স্টুডেন্টদের জন্য, এখন স্টুডেন্টের তো অনেকগুলো গ্রুপ আছে, এর মধ্যে আমরা প্রাইমারি একটা টার্গেট গ্রুপ সেট করতে, প্রাইমারি কোনটা, যে কোনখান থেকে আমার 90% রেভিনিউ আসবে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। ক্লায়েন্ট যে কোনো মানুষ হতে পারে, কিন্তু আমাদের টার্গেটটা হচ্ছে এই ফেসবুক অথবা এই গুগল বা টিকটক যেখানে আমি ইউজ করবো, ইনস্টাগ্রাম, এখানে কিন্তু আমরাই ইনফরমেশন দিয়েছি আমার বয়স কত, আমি কোথায় জব করি, আমি কোথায় থাকি, আমার কি কি কোন কোন পেজ আমার ভালো লাগে, প্রতিনিয়ত ক্লিক করতেছি। ফেসবুক কাছে এই ডাটাটা আছে, ওই ডাটাটার কোন ডাটাটা আমরা ইউজ করব সেটাই আমরা এখানে শিখবো। তো আমরা এখানে জায়গা থেকে অবশ্যই আমাদেরকে এইজ, কোন লোকেশন, কোন এরিয়াতে আমরা করতে চাচ্ছি, কি ধরনের ইন্টারেস্ট, ওই যে বললো যে গেম বানাতে পছন্দ করে এটা ধরনের একটা ইন্টারেস্ট হতে পারে, একজন বললো যে আম খেতে যে পছন্দ করে সেই ধরনের ইন্টারেস্ট, তার মানে এই আমের সাথে রিলেটেড ইন্টারেস্ট আর কি হতে পারে, যে অর্গানিক ফুড যে খায় অথবা হেলথ ওয়েলনেস নিয়ে যে কাজ করে এই ধরনের মানুষ,
বিহেভিয়ারের জায়গা থেকে কি ধরনের ইস্যুজ আসতে পারে সেই জায়গা থেকে বললাম। যেমন আমরা নর্মালি যেটা চিন্তা করতেছি, যখন আমরা টার্গেট গ্রুপ বা কনজিউমার বিহেভিয়ার নিয়ে চিন্তা করি, তখন যেটা আমরা বলি যে মানুষ আসলে যখন ফেসবুক চালাচ্ছে সে খুব দ্রুত স্ক্রল করতে থাকে। আমরা কিন্তু কোনো অ্যাডস দেখার জন্য ফেসবুকে যাই না, বা ইউটিউবে যাই না, বা ইনস্টাগ্রামে যাই না, কোনো অ্যাডস দেখার জন্য কিন্তু আমরা যাই না, আনলেস আমার পছন্দের কোনো কিছু আমার সামনে না আসে। এখন আমি গেমার না, আমার গেম খেলতে ভালো লাগে না, আমার কাছে যদি গেমের পোস্টটা আসে আমি কিন্তু লাইক করব না। এখন আমি তো এটাকে ফিল্টারও করতে পারবো না, ওই এজ গ্রুপের জায়গাটা থেকে আমি তো এটা সরাসরি ফিল্টারও করতে পারবো না। কিন্তু জিনিসটা হচ্ছে যে মানুষকে যেই প্রোডাক্ট সেই রিলেটেড টার্গেট গ্রুপ আমি বের করার পরেও সেই মানুষটার জন্য আমাকে মানুষ পছন্দ করে ইমোশনাল, তার সাথে রিলেটেবল, যেখানে বিশ্বাস আছে, আস্থা আছে, এই ধরনের জায়গা থেকে ফেসবুকের মাধ্যমে অনেক, হয়তো আপনি একটা জামা কিনবেন কিন্তু জামার অ্যাডস আপনি 20টা দেখেছেন, তার মধ্যে হয়তো আপনি 2টায় কানেক্ট করেছেন। 2টা আপনি কেন কানেক্ট করেন? আগে নিজের জায়গা থেকে নিজে কাস্টমার হিসেবে চিন্তা করেন যে আমি এখানে কেন কানেক্ট করলাম, সেটার জন্য যা করা দরকার সেটা আমরা করার চেষ্টা করবো। আমরা এখানে সরাসরি একটা এক্সাম্পল, একটা টার্গেট গ্রুপ আমি ফেসবুকের জায়গা থেকে দেখিয়েছি যে 24 থেকে 50 বছরের মানুষ নিলাম, একটা লোকেশন সেট করলাম চিটাগং এর 25 মাইল, ঢাকার 25 মাইল, দেন হচ্ছে যে ইন্টারেস্ট কোন লেভেলের আমরা চিন্তা করলাম, অর্গানিক ফুড, হেলদি হ্যাবিটস, যার যার কোম্পানি অনুযায়ী যার যার জায়গাটা থেকে প্রথমে, নট ফর ফেসবুক, ফর ইউর বিজনেস, আসলে আমার টার্গেট গ্রুপ কারা হওয়া উচিত। আপনার কাছে যদি 100 টাকা থাকে, একটু বড় করে বলি, আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, আপনি যদি 50,000 মানুষকে দেখাতে পারেন, তার থেকে যদি আপনি 50,000 মানুষকে না দেখে আপনার টার্গেট গ্রুপ যদি আপনি বের করতে পারতেন, ধরেন গেমার, যে আপুটা বললো গেমটা বারবার এক্সাম্পল দিচ্ছি কারণ এটা মাথায় আছে, গেমার যে আপুটা বললো যে যেই মানুষটা গেম শিখতে চায়, গেম বিক্রি করতে চায়, আমরা যদি ফিল্টার করে সেই 500 মানুষ নিয়ে আসতে পারতাম, সেটা কিন্তু কনভার্ট হওয়ার চান্সেস অনেক বেশি, রেদার দেন 50,000 র্যান্ডম মানুষ। তো 50,000 মানুষ দেখালে, 50,000 লাইক নিয়ে ফেললে, 50,000 এঙ্গেজমেন্ট হয়ে গেলে আমার কিন্তু তেমন কোনো বেনিফিট হচ্ছে না যদি আমার টার্গেটেড গ্রুপ থেকে আমি না আনি। আলটিমেটলি আমার এই টাকাটা মোরলেস লস হচ্ছে। সাময়িক একটা ভালো লাগা হয়তো আমার কাজ করবে, বাট আলটিমেটলি আমাদের টার্গেটটা হচ্ছে আমার টার্গেটেড কাস্টমার গুলোকে ফিল্টার করে কাছে নিয়ে আসা। সো ক্যাম্পেইনের জায়গা থেকে এখানে বিভিন্ন ধরনের নেম হইতে পারে। আমি একটা এখানে এক্সাম্পল দিয়ে রেখেছিলাম যে ক্যাম্পেইনের জায়গাটা থেকে সরাসরি বলেছিলাম যে এখানে ক্যাম্পেইনের নাম, ডেট, অবজেক্টিভ, এবং এইভাবে আপনি একটা স্যাম্পল করে আপনি এটাকে সেভ করে করে রাখতে পারেন। অনেকক্ষণ কথা বললাম এটা নিয়ে। এই জিনিসটা অনেকে যারা রেগুলার ফেসবুকে অ্যাড দেন অনেকেই জানেন, যেটা আমি প্রথমে আগেও বলছিলাম, আসলে আপনার প্রয়োজন কম্বিনেশন অফ দিস থ্রি। এটা একটা ফানেলের মতো, মানুষকে প্রথমে আসলে ইন্টারেস্ট গ্রো করার জন্য অ্যাওয়ারনেস বিল্ড করতে হয়, দেন হচ্ছে মানুষের কনসিডারেশনে আপনি আসেন যে আসলে আমি কিনবো কি কিনবো না। সেই ধরেন প্রথমে অ্যাওয়ারনেস, আমরা ভিডিও ভিউজ বা আমরা রিচ ভিডিও ভিউজ দিয়ে বা আমি স্ট্যাটিক পোস্ট দিয়ে মানুষকে অ্যাওয়ার করছি আমার প্রোডাক্ট নিয়ে। কারণ মনে রাখবেন যে অ্যাওয়ারনেস এর বাজেটটা খুব কম্পারেটিভলি কম হয়। ধরেন 10 টাকা যদি আপনি 10,000 মানুষকে 100 টাকা যদি 10,000 মানুষকে পৌঁছাতে পারেন, এঙ্গেজমেন্ট দিলে কিন্তু আপনি 100 টাকায় 10,000 মানুষ পাবেন না। এঙ্গেজমেন্ট হয়তো 100 টাকায় আপনি 50 জন আপনাকে লাইক দিবে, 60 জন আপনাকে লাইক দিবে। বাট দুই ধরনের কারণে দেওয়া হয়। অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমি ছেড়ে দিয়েছি, ওই রাস্তায় বিলবোর্ড সবাই দেখতেছে, এটাও কাইন্ড অফ এরকম যে আমি রাস্তায় বিলবোর্ড ফেসবুকের ইউজারকে আমি দেখাই দিছি, অ্যাওয়ারনেস মানুষ যেন বেশি বেশি দেখে। সো ফেসবুক তো আমার বিজনেসের জায়গা থেকে একটা, আমি যখন বিজনেস খুলছি বা আমি যখন বিজনেস করছি, ফেসবুকেরও তো একটা লার্নিং আছে যে আমার পেজটা কে পছন্দ করতেছে, আমারও বোঝার বিষয় আছে যে আমি সঠিক মানুষকে এটাকে পাচ্ছি কিনা। অ্যাওয়ারনেসটা যখন আমি ছেড়ে দিচ্ছি ওইটার জায়গা থেকে, আমার পেজ কিন্তু এডুকেট হচ্ছে যে কে কে বা লাইক দিচ্ছে, কে কে কমেন্ট করতেছে, কোন ধরনের মানুষ করতেছে, একটা ডেটাবেস আমার রেডি হচ্ছে যে এই পেজের সাথে কারা কারা এঙ্গেজ করছে। দেন হচ্ছে আমি আবার এঙ্গেজমেন্টের জন্য, কনসিডারেশনের জন্য আমি আবার এঙ্গেজমেন্ট করার চেষ্টা করছি, প্রশ্ন করছি, যেন যদি আমার এখানে এঙ্গেজমেন্ট যদি আমাদের হয়, এখানে যদি কমেন্টস পড়ে, শেয়ার করে, তাহলে হবে কি আমি কিছু পেইড প্রমোশনের সাথে সাথে আমি কিছু অর্গানিক প্রমোশনও পাবো। কারণ আমার বন্ধু শেয়ার করেছে, একজন অ্যাড থেকে শেয়ার করেছে, তার বন্ধুরা আবার দেখতেছে, সেখান থেকে একজন শেয়ার করছে, তার বন্ধুরা আবার দেখাচ্ছে। সো এইভাবে এটা ছড়িয়ে পড়ে। দ্যাটস ওয়াই আমাদের কনসিডারেশনের সময় আমরা লিড বা মেসেজ বা কনভার্সন, এঙ্গেজমেন্টের সময় আমরা ট্রাফিক অথবা এঙ্গেজমেন্ট ও ট্রাফিক আমরা কনসিডারেশনে রাখি। আর কনভার্সন হচ্ছে সরাসরি আমি সেলসের জন্য, যেটা আমি আগে কথা বলেছি। তার মানে এটা করার জন্য প্রথমে অ্যাওয়ারনেস জানান দিলাম বিলবোর্ডের মতো, বা আমি বিশাল নিউজ জানালাম, সব জায়গা থেকে ওপেন করে দিলাম, যেখানে টার্গেটটা হচ্ছে দেখা, লাইক দেওয়া টার্গেট না, কমেন্ট দেওয়া টার্গেট না, কিছু না। এন্ড দেন হচ্ছে আমি এঙ্গেজমেন্টের কথা বলছি, লাইক কমেন্ট হচ্ছে আমার টার্গেট, দেন হচ্ছে আমি সরাসরি সেলসের
চিন্তা ভাবনা করছি। সো এখানে আমি সরাসরি আমরা এখন মেটা অ্যাডস বা ফেসবুকের অ্যাডস এর একটা সিনারিও বা কি কি ধরনের অ্যাডস এখানে আছে পরপর যে 3টা স্লাইড যাচ্ছি অনেকটা রিলেটেড। সো এখানে একটু কনফিউজ হয়ে যাওয়ার সুযোগ আছে। কনফিউশন গুলো আমরা শেষের দিকে যদি কোনো কনফিউশন থাকে সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো। এখানে আমরা বলছি যে এখানে কি কি অ্যাডস আছে। এখানে সরাসরি অ্যাওয়ারনেস অ্যাডস। অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে সরাসরি ক্যাম্পেইনের অবজেক্টিভ থাকে হচ্ছে যে যত বেশি মানুষ এটা দেখে, লাইক কমেন্ট দিল কিনা এটা আমার টার্গেট না। যখন আপনার টার্গেট হচ্ছে অ্যাওয়ার করা, মানে হচ্ছে জানান দেয়া, শুধুমাত্র কম টাকায় বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া, চেক করা যায় আসলে মানুষ কিভাবে এটা দেখছে। এখানে অনেক সময় হয় কি, ধরেন আপনি 1000 টাকা বাজেটে লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছেন। দেন হচ্ছে ট্রাফিক মোরলেস আসলে ওয়েবসাইটের সাথে বেশি ব্যবহার হয়, বা আপনি সার্টেন কোনো জায়গায় মানুষকে ল্যান্ডিং করাতে যাচ্ছেন ওয়েবসাইট বা পেজে, তখন আমরা ট্রাফিক অ্যাড গুলো দিই। এঙ্গেজমেন্ট অ্যাড গুলো আমি এতক্ষণ ধরে বলছি, এঙ্গেজমেন্ট টার্গেটটাই থাকে লাইক কমেন্ট শেয়ার বা যে কোনো ধরনের এঙ্গেজমেন্ট কানেক্ট করা। লিড জেনারেশন হচ্ছে যে অনেক সময় যখন ধরেন যে এক্সেলেন্ট বাংলাদেশে আপনারা কাজ করছেন, এক্সেলেন্ট বাংলাদেশে যে আপনার ফর্ম ফিল আপ করেছেন, সেটা যদি আমরা নিজেরা অটোমেশনে করার চেষ্টা করতাম, বা অনেকে আমাদের অ্যাডস বা বিভিন্ন জায়গায় দেখে আপনার একটা ফর্ম ফিল আপ করে তারপর এখানে এসেছেন, সেটা হচ্ছে সরাসরি ট্রাফিক অথবা সরাসরি আমি কনভার্সনের স্টাইলে আমি অ্যাড দিয়েছি। কিন্তু যখন আমি আপনার জায়গাটা থেকে ফেসবুকের থ্রুতে দেখবেন যে অনেক সময় মানুষ শুধু বলে যে আপনার নাম্বার এবং অ্যাড্রেসটা অটোমেটিক তারা নিয়ে নিচ্ছে। আপনি বলছেন ঠিক আপনি কি চান আপনাকে আমি কল করি, হ্যাঁ সিলেক্ট করে দিলেন, অথবা একটা ফর্ম ফিল আপ করলেন 4 পেজের 2 পেজের বা 4টা ফিল্ডের একটা ফর্ম ফিল আপ করলেন, ফর্মটা চলে যায় আপনাদের কাছে। তার মানে ফর্ম রিলেটেড বা পরবর্তীতে ব্যবহার করার জন্য যে লিড গুলো আমরা কালেক্ট করার চেষ্টা করি, মানুষের কাছে ইনফরমেশন নেই যেটা সরাসরি সেলস এর সাথে জড়িত না, সার্ভিস বিজনেসে বা বড় ধরনের কোনো সেলস এর জন্য, ধরুন যেমন অ্যাসেট, গাড়ি, বাড়ি, এগুলো সেল করার জন্য, বা অ্যাডভার্টাইজিং এজেন্সি যেখানে অনেক কথা বলতে হয়, হাই ইনভলভমেন্ট জড়িত, সেগুলোতে আমরা লিড জেনারেশন করে থাকি নর্মালি। এন্ড আলটিমেটলি শেষ হচ্ছে যে সেলস সরাসরি কনভার্সনের জন্য সরাসরি ফেসবুকে ইনবক্স অ্যাড দিয়ে আমি সেলস এর টার্গেট করতে পারি। আমি সরাসরি আমার ওয়েবসাইটে কনভার্সন করে সেলস, কনভার্সন মানে শুধুমাত্র যে সেলস এর জন্য আমি করছি তা না, অনেক সময় আপনার সাইন আপই আপনার টার্গেট থাকতে পারে, আপনার রেজিস্ট্রেশনে আপনার টার্গেট থাকে, যে টার্গেটটা আপনি সেট করবেন সেটাই হবে আপনার কনভার্সন। তো এখানে জায়গা থেকে আমি আরেকটা কথা বলছিলাম যে এখানে অ্যাড ম্যানেজারে, মানে ফেসবুক বিজনেস ম্যানেজারে এখানে গেলে আপনি যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে গেলে এই ধরনের একটা অপশন পাবেন যে আসলে ক্রিয়েট অডিয়েন্স। সেখান থেকে সেভ অডিয়েন্স দিয়ে আপনি অনেকগুলো টার্গেট গ্রুপ, বিভিন্ন সময় তো বিভিন্ন কারণে অ্যাওয়ারনেস এক ধরনের টার্গেট হতে পারে, অ্যাওয়ারনেস হয়তো আপনি পুরো বাংলাদেশে জানাতে যাচ্ছেন, ট্রাফিক অ্যাড হয়তো আপনি ঢাকায় সেল করছেন, ঢাকার মানুষকে শুধুমাত্র করতে চাচ্ছেন, লিডস হয়তো আপনি কুমিল্লার কারো কাছ থেকে জানতে যাচ্ছেন। সো আপনার আলাদা আলাদা অডিয়েন্স গ্রুপ থাকতে পারে। আপনি একসাথে সেট করে রাখলে বিভিন্ন ধরনের অডিয়েন্স যদি আপনি এভাবে সেট করে রাখেন, তাহলে আপনি আসলে দেখতে পারবেন পরবর্তীতে, বা কোনো অ্যাডস কোনো টার্গেট গ্রুপ যদি আপনার বেশি ভালো হয়ে থাকে সেটাকে আপনি বারবার ইউজ করতে পারবেন। বারবার আপনাকে যে বয়স লেখো, তারপরে হচ্ছে যে ইন্টারেস্ট লেখো, বিহেভিয়ার লেখো, এঙ্গেজ লেখো, এইটা আপনাকে বারবার করতে হবে না। সো আপনি সরাসরি অ্যাড ম্যানেজারে ওখানে যেই সরাসরি আপনি এই জিনিসগুলো করে নিতে পারবেন। দেন হচ্ছে যে আমি একটা ক্যাপশন, একটা ভিজুয়াল বা একটা কপি, আপনি যখন একটা কন্টেন্ট বানাচ্ছেন, কন্টেন্টের কপি এন্ড ক্যাপশন এন্ড কি বানাচ্ছেন সেটাতে যত বেশি জোর দিতে পারবেন, অনেক সময় প্রচুর অ্যাডও দিতে হয় না, ভালো কমেন্ট বা ভালো কন্টেন্ট যদি আপনি করতে পারেন, অটোমেটিক সেখানে ভালো এঙ্গেজমেন্ট আসে। তো এখানে জিনিসটা হচ্ছে যে নর্মালি আমাদের বলা হয় যে মানুষ 2 থেকে 3 সেকেন্ড সময় থাকে। আপনি যেমন স্ক্রল করছেন, প্রতিনিয়ত স্ক্রল করছেন, নতুন একটা বিজনেস যখন আসছে আপনার এখানে কেউ লাইকও দেয়নি, কমেন্টে দেয়নি, সো এখানে আপনার 2 সেকেন্ড সময় পাই, আমরা নর্মালি বলি 2 থেকে 3 সেকেন্ড সময় পাই মানুষের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য। সো আপনাকে এমন কিছু লিখতে হবে, এমন কিছু লেখার চেষ্টা করতে হবে যেখানে হচ্ছে প্রথম 2 লাইন পরেই, অথবা আমার ভিজুয়ালের একটা বড় কপি বলতে আমি বুঝাচ্ছি যেমন এখানে লেখা আছে আমাদের শুরু যেন ওদের শেষ না হয়, যে কোনো একটা কপি দিয়ে মানুষকে অ্যাটাচ করার জন্য চেষ্টা করা, নিজের জায়গা থেকে নিজের টিম সবাই মিলে এই জিনিসটাকে চেষ্টা করা। আমি একটা যদি এক্সাম্পল দেখি, এখানে একটা হুকিং ওয়ার্ড বা ইমোশনাল একটা ওয়ার্ড এখানে ইউজ করা, আমরা যদি দেখি এখানে দেখেন যে এটা হচ্ছে আমাদের সাইলেন্ট কমিউনিকেশনের একটা অ্যাড, যেটা আমরা 31st এর রাতের বেলা দিয়েছিলাম। হয়তো আপনারা এখানে এই অ্যাডটা অনেকেই দেখেছেন, হয়তো অনেকে শেয়ারও দিয়েছেন হয়তো, কারণ এটা বিপুল আকারে এটা ভাইরাল হয়েছিল তখন। হ্যাঁ, তো আমরা যখন এটা শেয়ার করি যে আমাদের শুরু যেন ওদের শেষ না হয়,
এই ভিজুয়ালটা ইমোশনালি মানুষকে কানেক্ট করে। যখন এটা কানেক্ট করে তখন এটা প্রায় 17 লক্ষ ভিউজ অটোমেটিক হয়ে যায়, 10,000-এর উপরে শেয়ার পড়ে যায়। এবং এটাকে বাড়ানোর জন্য আমরা একটা মজার কথা হচ্ছে একটা ছোট্ট অ্যাডও দিয়েছিলাম, সেটা হচ্ছে মাত্র 100, আমরা 300 টাকা অ্যাড দিয়েছিলাম 2 দিনের জন্য, কিন্তু এটা অর্গানিক ওয়েতে এত বেশি ছড়িয়েছে সে 199 টাকার উপরে আর খরচ করতে পারেনি, বা আমরা এটাকে স্টপ করে দিই। তার মানে অনেক সময় দেখবেন যে এই রিচটা আপনি হয়তো লক্ষ টাকা শেষ করে আপনি করতে পারবেন না, কিন্তু আপনার কন্টেন্টের প্যাটার্ন, এখানে কিন্তু দুইটা জিনিস বোঝানো হয়েছে। সাইরেন কমিউনিকেশন একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি, বাট একটা ইস্যু নিয়ে, একটা ইভেন্ট নিয়ে, 31st নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে সে কিন্তু তার সাইরেন নামটা মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে। ইভেন এটা যদি গ্রামীণ ফোনও করেছে, এরপরে রবিও করেছে, তো মানুষ সেই ধরনের কন্টেন্টকে পছন্দ করে যেটা তাকে নর্মালি ইমোশনালি মানুষ যে কোনো কন্টেন্টের সাথে কানেক্ট হওয়ার জন্য রেডি থাকে। তো আমরা প্রয়োজনে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বাংলা ইউজ করতে পারি, যখন আমার রিলেভেন্ট মনে হবে তখন আমরা এটাকে বাংলা ইউজ করতে পারি। নর্মালি যার যার বিজনেস তার অনুযায়ী তার কপি বাংলা বা ইংলিশ এরকম হবে। বিজনেস ম্যানেজারের ব্যাপারে একটা টিপস জানিয়ে রাখি, আপনারা এখন একটু হাত তুলবেন, বিজনেস ম্যানেজার কি আপনারা কে কে জানেন না? বিজনেস ম্যানেজার কি কে কে জানেন না, হাত তুলবেন প্লিজ। ওকে ফাইন, আমি দেখি যে কতটুকু ইন্টারেক্টিভ সেশনটা হচ্ছে। বিজনেস ম্যানেজার জানেন এরকম কারা কারা আছেন, হাত তুলবেন। ওকে ঠিক আছে, কিছু কমন জিনিস, থ্যাংকস ফর রেজিং ইউর হ্যান্ডস। এখানে জিনিসটা হচ্ছে বিজনেস ম্যানেজারের টিপসটা সম্পর্কে আমি একটা জিনিস জানাই। বিজনেস ম্যানেজার আর ফেসবুক পেজ দুইটা বিষয় কিন্তু এক না। ফেসবুক পেজের অ্যাডমিন আর বিজনেস ম্যানেজারের অ্যাডমিন একটু আলাদা। বিজনেস ম্যানেজারের আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে, তো বিজনেস ম্যানেজারের আন্ডারে যদি কোনো পেজকে কানেক্ট করা হয় এবং ফুল পাওয়ারটা বিজনেস ম্যানেজার আইডিকে দেওয়া হয়, তাহলে ফেসবুক আইডি থেকে কেউ আর ওই পেজটাকে ডিলিট করতে পারে না। ম্যাক্সিমাম কোম্পানিতেই আপনি দেখবেন, বড় বড় কোম্পানিতে সবগুলো পেজই বিজনেস ম্যানেজারের কোনো না কোনো বিজনেস ম্যানেজার আইডির আন্ডারে থাকে। হ্যাঁ, তো একটা বিজনেস বলা হয় যে একটা ব্র্যান্ড বা একটা রিলেটেড কোম্পানি করার জন্য একটা বিজনেস ম্যানেজার আইডি করাটাই ভালো। একটা বিজনেস ম্যানেজার আইডিতে আপনি মানে অ্যাড অ্যাকাউন্ট আবার আলাদা করে করা যায়। এখানে আমরা দেখেছি যে দুইটা নাম লেখা আছে, সাইরেন বা পার্টনার্স বা মিউজিক, এরকম করে 5টা পর্যন্ত আপনি অ্যাকাউন্ট সর্বোচ্চ করতে পারবেন, এর বেশি অ্যাকাউন্টস করা যায় না। হ্যাঁ, আর একই অ্যাকাউন্ট দিয়ে আপনি একাধিক পেজ মেনটেন না করার চেষ্টা করবেন, এটা নট রিকমেন্ডেড যে আসলে আপনি একই বিজনেস অ্যাকাউন্ট দিয়ে একের অধিক পেজ চালাবেন। কথার কথা ধরেন ম্যাঙ্গোর একটা বিজনেস আছে, আপনার 3টা বিজনেস আছে, বা আপনার বন্ধু আপনার কাছে অ্যাড চাচ্ছে, তো যারা বন্ধু এন্ড এভরিথিং তাদের জন্য আপনি আলাদা করতে পারেন, আপনার পেজের জন্য আপনি আলাদা করতে পারেন, আপনার পার্সোনাল একটা ব্লগিং পেজ আছে সেটার জন্য আপনি আলাদা করতে পারেন এটাকে। কিন্তু ভালো হচ্ছে সবসময় একটা ডেডিকেটেড পেজের জন্য একটা অ্যাকাউন্ট ইউজ করে, অ্যাট লিস্ট যেটাতে আপনার বিজনেস সেটার অ্যাড অ্যাকাউন্টটা একদম আলাদা রাখার চেষ্টা করুন। পিক্সেল ওয়েবসাইটের সাথে জড়িত, আজকে শেয়ার করব না, কিন্তু আপনার পিক্সেল সেটআপ বা অ্যাসেটস, যে কোনো ধরনের অ্যাসেটস বা পার্টনার অ্যাড অ্যাকাউন্টে নেওয়ার সময় খুবই কেয়ারফুল থাকবেন। খুব বেশি পরিচিত বা আপনি যদি নিজে সঠিকভাবে না জানেন, নর্মালি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস অন্য কাউকে দিবেন না। এই ছিল মোটামুটি আমাদের এখান থেকে। এখন আমরা কিছু প্রশ্ন নিব ওভারঅল জায়গাটা থেকে, যেহেতু আমাদের 10টা বাজে, আমরা আগামী আধা ঘন্টা আপনাদের প্রশ্নগুলো শুনব। সো প্রশ্ন করার সময় আমরা যেহেতু অনেক মানুষ, কিছু মানুষ প্রশ্ন করতে চাইবেন, আপনারা হাত তুলবেন, আমি একজন একজন করে বলবো। কাইন্ডলি যাদের প্রশ্ন করার প্রয়োজন নেই তারা একটু কাইন্ডলি হাতটা নামিয়ে ফেলবেন। তানজির ভাই বলবেন প্লিজ। রবিউল আউয়াল ভাই বলতে চাচ্ছেন? জি,
আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যে বললেন যে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকা ভালো অনেকগুলো পেজ মেনটেন করার জন্য, এটা কি বলতে চাচ্ছিলেন? যে আমার একটা নাকি একটা বিজনেস ম্যানেজ মানে একটা পেজের জন্য একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, একটা অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ মানে একটা, তো 5টা অ্যাড অ্যাকাউন্ট আমরা করতে পারি, তাই না? হ্যাঁ তাহলে আমরা একটা পেজের জন্য একটা, ধরেন আপনার যে ইম্পর্টেন্ট পেজটা আছে অনেক টাকা অ্যাড দিচ্ছেন, একাধিক অ্যাড অ্যাকাউন্ট দিয়ে সেটা অ্যাড না দেওয়ার চেষ্টা করুন, অথবা ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অন্য পেজের অ্যাড না দেওয়ার চেষ্টা করুন। তার মানে একটা পেজের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট থাকাই ভালো। রাইট, অ্যাড অ্যাকাউন্ট, রাইট। ওকে, আর একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আমরা 5টা অ্যাড অ্যাকাউন্ট রাখতে পারতেছি। রাইট, জি আচ্ছা। ওকে, আরেকটা কোশ্চেন ছিল আমার, ধরেন আমি কেউ স্টার্ট আপ শুরু করতে চাচ্ছে, বাট এখনো তো তার কোনো প্রোডাক্ট নাই, কিন্তু তার একটা ধরেন আইডিয়া আছে বা তার একটা সে প্রোডাক্ট একটা কিনবে অথবা বানাবে, তারপরে সে মার্কেটে ছাড়বে, কিন্তু সে তার আগেই চাচ্ছে যে মার্কেটে তার প্রোডাক্টটা রিভিউ নেওয়ার জন্য, সেক্ষেত্রে কি আমরা এঙ্গেজমেন্ট ইউজ করতে পারি? আমার কিন্তু প্রোডাক্ট এখনো নাই। বলবেন? অর্থাৎ আমি ধরেন একটা স্টার্ট আপ শুরু করতে যাচ্ছে কেউ, তার কাছে এখনো ফিজিক্যাল কোনো প্রোডাক্ট নাই, কিন্তু সেটা প্রোডাক্টের কথা চিন্তা করছে যে এই প্রোডাক্ট নিয়ে সে বিজনেস করবে, কিন্তু এটা সত্যিকার অর্থে আসলে এটা তো আমার একটা ধরনের একজনের মানে প্রথমে চিন্তায় আসলো, কিন্তু সে তো পারফেক্টলি জানে না যে আসলে এটা বিজনেসে চলবে নাকি চলবে না মার্কেটে। তো এটার একটা রিভিউ নিতে যাচ্ছে আগে থেকেই, টোটাল যে আমার এই প্রোডাক্টের রিভিউটা কেমন আসবে, এটা আমি কিভাবে নিতে পারি ফেসবুক থেকে? আচ্ছা, যে জিনিসটা হচ্ছে যে কাস্টমার সার্ভে বা মার্কেট সার্ভে একটা কথা আছে, সেটা হচ্ছে যে সার্ভে আসলে আমরা যখন বিজনেস স্টার্টআপের মডেলে যখন আপনি কাজ করছেন, এটা আসলে আমরা বিজনেস শুরু করার আগেই আমরা বলি, বা বারবার আপনাদেরকে হয়তো এখন এমবিপি শেয়ার করা হয়নি। তো বিষয়টা হচ্ছে যে প্রথম আছে হলো আপনাকে নিজেকে নিজেদের আশেপাশে প্রোডাক্টটা, আচ্ছা আপনার স্পেসিফিক প্রশ্নটা ছিল ফেসবুকে কিভাবে করবেন, তাই তো? রাইট, ফেসবুকে কিভাবে আমি এটা নিব আর কি। ফেসবুকের জায়গা থেকে একটা বিজনেসের অনেক কোম্পানি, ইন্টারন্যাশনাল, বাংলাদেশি, বিদেশি, অনেক বড় কোম্পানি মার্কেটে ঢোকার আগে মার্কেট সার্ভে করে। তো আপনার প্রোডাক্টটা কি বলছেন? ফিজিক্যাল প্রোডাক্টটা কি? যে কোনো প্রোডাক্ট হতে পারে আর কি, ধরেন মানে লাইক আমি আমার মতো করে এক্সাম্পল, হ্যাঁ ধরেন আমি কথার কথা আমি চিন্তা করলাম যে আমি চায়না থেকে 5 লাখ টাকা দামের একটা গাড়ি আনবো, যেটা অটো, খুবই দারুণ, কিন্তু আমি কনফিউজ যে আসলে মানুষটা, এই মানুষগুলো এই গাড়িটা কিনবে কিনা। তো আমি এখন এই জায়গা থেকে আমি জানতে চাচ্ছি, তো ফেসবুকের জায়গা থেকে আমি সরাসরি এঙ্গেজমেন্ট পোস্ট দিতে পারি, সেটা সরাসরি লিখতে পারি যে আমি এই ধরনের একটা গাড়ি আনছি 5 লাখ টাকার মধ্যে, আসলে এই ধরনের মাইলেজ হলে আপনারা কি কিনতে ইচ্ছুক কিনা। আপনি সরাসরি এটা সার্ভে করছেন। আপনি যেহেতু ফেসবুকের কথা বলছেন, আমি ফেসবুকের কথা বলছি, ফেসবুকের বাইরেও অনেক অপশন আছে, ওয়েবসাইটের থ্রুতে অনেক অপশন আছে, সার্ভে করার অপশন আছে, কোয়েশ্চেনিয়ার করে, আমি গুগল ডকের মাধ্যমে কোয়েশ্চেনিয়ার করে আমি জিনিসগুলো জানতে পারি। আবার এই সার্ভেটা আরেকটা কারণেও করে, সেটা হচ্ছে যে একটা প্রমোশনে যে আমি যাব, সেই প্রমোশনটা আমি কোন ম্যাটেরিয়ালে যাব, সেই প্রমোশনটার ওয়ে এরকম হতে পারে। জিনিসটা হচ্ছে যে এরকম, আমরা যখন একটা মানুষের প্রবলেমটার সমাধান নিয়ে মানুষের কাছে যেতে পারি, বড় কোম্পানিগুলো যেটা করে যে গাড়ি তো আমি 5 লাখ টাকায় বিক্রি করবো, অটো গাড়ি, সরি ইলেকট্রিক গাড়ি, কিন্তু কোন কথাটা মানুষের ভয় সবচেয়ে বেশি কি, তখন মানুষকে সার্ভে করা শুরু করে, প্রশ্ন করে যে আপনি কি একজন গাড়ি ইউজার? না। আপনি কি গাড়ি কিনতে চান? না। কেন কিনতে চান না? বাজেট বেশি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার গাড়ির 5 লাখ টাকার মধ্যে হলে কি গাড়িটা কিনবেন? যদি সেটা ইলেকট্রিক হয়? না। কেন কিনবেন না? আপনার কি টাকার সমস্যা নাকি ইলেকট্রিকের সমস্যা? না, আমার ইলেকট্রিকে ভয় লাগে। ওকে ঠিক আছে, আপনার ইলেকট্রিকে ভয় লাগে। আমরা একটা পয়েন্ট পেলাম যে তার ইলেকট্রিকে ভয় লাগে। তখন আমরা এটা একটা সমাধান নিয়ে এসে আমরা বললাম যে 100% গ্যারান্টেড ইলেকট্রিক লিক হওয়ার কোনো অপশনস নাই। যদি ইলেকট্রিসিটির কোনো সমস্যা হয় আমরা 10 লাখ টাকা জরিমানা দিতে রাজি আছি। অথবা এই কথা না বলে আমরা জানি আপনি এই ভয়টিই পান, এই সমাধানটা নিয়ে আমরা এই গাড়িটা এনেছি। যখন মানুষ এই মনের ভিতরের এই প্রবলেমের কথাটা শুনে, এই ভয়টা যখন মানুষের দূর হয়ে যায়, মানুষ আরো দ্রুত এখানে সামনে আসে। তো আমি মার্কেটিং এর প্যাটার্ন বললাম, আর সার্ভে প্যাটার্নটাও আমি আপনাকে প্রথমে আনসার দিয়েছি। তাহলে ভাই আমরা এটা এঙ্গেজমেন্টের মাধ্যমে নিতে পারি ডাটাটা? সরাসরি এঙ্গেজমেন্টের মাধ্যমে নিতে পারেন, আপনি পোল করে, প্রশ্ন করে করে আপনি নিতে পারেন সরাসরি। সবচেয়ে ভালো হচ্ছে এঙ্গেজমেন্ট করা সরাসরি, কারণ অ্যাওয়ারনেস করলে তো অনেকে হয়তো আনসার দিবে না। সো এঙ্গেজমেন্ট যদি আপনি করেন তাহলে সরাসরি আপনার আনসারটা ওই ধরনের মানুষের কাছে যাবে যারা এঙ্গেজ করতে পছন্দ করে। জি
রাইট, আমরা এঙ্গেজমেন্ট থেকে মানে ডাটা পাবো বেশি আর কি, বাট অ্যাওয়ারনেস থেকে তো পাওয়ার কোনো পসিবিলিটি নাই বা খুবই কম। না, অবশ্যই না, এখানে তো আনস্ট্রাকচার্ড ডাটা আপনি পাবেন। তবে আপনি এটা সবচেয়ে ভালো হচ্ছে মার্কেটে যাওয়ার আগে যতটুকু পারা যায় টার্গেটেড কাস্টমারের কাছ থেকে জানা, টার্গেটেড গ্রুপ থেকে জানা যতটুকু পারা যায়। যে আপনি চিন্তা করছেন যে এই ধরনের মানুষ কিনবে, সেই ধরনের 100 মানুষ 200 মানুষ বের করা বা 50 জন মানুষ বের করে সরাসরি তাদের কাছে সার্ভে ফর্ম পাঠিয়ে দিয়ে তাদের কাছ থেকে নেওয়া সবচেয়ে ভালো। তাদেরকে আমি কিভাবে বের করবো? আমি তো এটা বের করার জন্যই তো ইয়াটা করতেছি, এঙ্গেজমেন্টটা। আচ্ছা, সেটা হতে পারে সরাসরি যে যারা এই ধরনের প্রোডাক্ট, আমি আসলে প্রোডাক্টটা বুঝতে পারছি না, যেন টু দ্য পয়েন্ট বলতে পারছি না, বাট সরাসরি আপনি একটা প্রোডাক্টের কথা বললে সরাসরি ফেসবুকে আপনি যাদেরকে যে এজ গ্রুপ মনে করছেন সেই এজ গ্রুপকে টার্গেট করে ফোন করে আপনি দেখতে পারেন, মানে কল করে আপনি দেখতে পারেন। আমি যেটা এক্সাম্পল দিলাম গাড়ির ক্ষেত্রে, গাড়ির যারা কিনবে, হয়তো 20 বছরের বাচ্চা ছেলে হয়তো গাড়ি কিনবে না নর্মালি, হয়তো কোনো এক্সিকিউটিভ যারা চাকরি করছে নতুন তারাও হয়তো কিনবে না, হয়তো কোনো সিইও মানে প্রথম টার্গেট গ্রুপের জায়গা থেকে ফাউন্ডার সিইও, আমাদের মতো সিইও না, যারা হচ্ছে স্টার্ট আপ তারা না, হয়তো রেগুলার যারা সিইও আছে ফাউন্ডার আছে, আমাদেরকে আমি ছোট করছি না, হয়তো আমরা এখানে অনেকে আমরা এখন কিনতে পারবো না, হয়তো আর 2-1 বছর পরের মধ্যেই আমরা কিনবো অনেক বিশাল বিশাল জিনিস কিনবো নিজের টাকায়। তো এখন যেটা বলছিলাম যে সরাসরি ওই টার্গেট গ্রুপটাকে সেট করে আপনি দিতে পারেন, এইজ গ্রুপ টার্গেট করে। গাড়ি যদি বিক্রি করেন তাহলে ঢাকা, হয়তো বয়স হতে পারে 50 থেকে 25 থেকে 50, হয়তো ঢাকার মধ্যে আপনি এখন আরো ক্যাটাগরি দিলেন যারা লিস্ট হেড অফ কোনো একটা ডিপার্টমেন্টের হেড। সো এইভাবে ক্যাটাগরি করলে আপনার জিনিসটা যত কাছাকাছি আসা যায় তাদের কাছ থেকে আপনি সার্ভে পেতে পারেন। রাইট, আর কোন গ্রুপটাকে ভাই টার্গেট করা যায় এই বিজনেস যে গাড়ির জন্য? সরি, মানে গাড়ি যদি গাড়ির কথা ধরি তাহলে সেক্ষেত্রে গ্রুপটা কোনটাকে? আপনি কি গাড়ি বিক্রি করছেন? না না না, আমি আসলে ধরেন গাড়ি যদি হয় তাহলে আমরা কি ধরেন গ্রুপটা কোনটা করতে পারি টার্গেট? জাস্ট এক্সাম্পল। বুঝিনি। মানে আমাদের তো যে মানে নেওয়ার জন্য, ডেটা নেওয়ার জন্য তো ধরেন গ্রুপটাও সিলেক্ট করে দিতে হবে। একটা ধরেন বয়স দিলাম বা লোকেশন দিলাম, এখন ওই গ্রুপ ওয়াইজ যদি আমরা ইন্টারেস্ট বা বিহেভিয়ার কিরকম সেটা ওটা জায়গা থেকে কার অটোমোবাইল যেখানে আছে সেগুলোকে আমরা সিলেক্ট করবো মোরলেস। অ্যাসেট নিয়ে যারা আছে মানে রিলেটেড যারা ধরেন যারা প্রপার্টি নিয়ে পছন্দ করে তাদের কাছে টাকা আছে, মানে আমরা তো এখানে টার্গেট করছি কারকে, হয়তো সোশ্যাল ইকোনমিতে যারা একটু এ প্লাসে আছে, এ আছে, গাড়ি যেহেতু তারা কিনবে না। 5 লাখ টাকা গাড়ির কথা বলছি না, সময় মানে আপনার প্রোডাক্ট অনুযায়ী। আমি তো আমার এক্সাম্পল দিয়েছি, বলেছি গাড়ির কথা, কিন্তু গাড়ির দাম তো 5 লাখ টাকা, সেটা তো আবার হুন্ডার দামে গাড়ি। বুঝতে পারছি, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। জি, নেক্সট প্রশ্নটা করবেন কাইন্ডলি, তানজির ভাই করবেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি, রাস্তা শুনতে পাচ্ছি। জি আচ্ছা, হ্যাঁ আমার মাইকের সমস্যা ছিল। আচ্ছা, আমরা যা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, ফিওর আমাদের মার্কেটপ্লেসের নাম, আমরা মূলত মার্কেটিং করি লিঙ্কডইনে। হ্যাঁ, বাট আপনি ফেসবুকে যেভাবে দেখেন আমরা ঠিক এইভাবে লিঙ্কডইনে মার্কেটিং করি। তো লিঙ্কডইনে আমরা হিউজ মার্কেটিং করার পরও আমাদের কোনো সেল নাই। আমরা ইউএসএ টার্গেট করি এবং ইউএসএ যারা ফাউন্ডার আছে এদেরকে আমরা টার্গেট করি, এদের কোম্পানি দিয়ে টার্গেট করি। তো দেখা যাচ্ছে আমার একটা পোস্টে যেটা আমি অ্যাড রান করছি ওখানে আমার এঙ্গেজমেন্ট দেখা যাচ্ছে আপনার, বা যেটা আপনার ইমপ্রেশন 3 লাখ 4 লাখ 5 লাখ আসছে। হ্যাঁ, আর ওখানে ক্লিক নাই এবং আমাদের ওয়েবসাইট ভিজিটও দেখা যাচ্ছে আপনার সেইভাবে বেশি হচ্ছে না। আমরা কি করতে পারি? ওকে, ফাইন। আসলে আমরা তো আজকে ফেসবুক নিয়ে কথা বলছিলাম। লিঙ্কডইন হোক বা ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক বা টিকটক হোক, যে প্যাটার্নেই কাজ করুক, এটা জায়গা থেকে আপনার কেন সেল হচ্ছে না সেটার উত্তর কিন্তু মার্কেটিং এর মানুষ দিবে না। ঠিক আছে, সেটার উত্তর কিন্তু মার্কেটিং এর কাছে না। সেল কেন হচ্ছে না, এখানে আবার সেলস টিমও এখানে জড়িত আছে, আপনার প্রোডাক্ট কেমন সেটা জড়িত আছে, আপনি যে অফার করছেন সেটা জড়িত আছে, আপনার প্রাইস বেশি না প্রাইস কম, প্রাইস অনুযায়ী যেটা বিক্রি করার চেষ্টা করছেন সেটা কি অ্যাভেলেবল অন্য মার্কেটেও আছে কিনা, সেটা আবার ভিন্ন আলোচনা। যে বিক্রি কেন হচ্ছে, আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে যাওয়া। পৌঁছে যাওয়ার পরে কেন হচ্ছে না, তাহলে আমার প্রোডাক্টের প্রমোশনের দোষ দিয়ে তো লাভ নেই, প্রোডাক্টের সমস্যা থাকতে পারে, আমার অফারিংসের সমস্যা থাকতে পারে। আচ্ছা, তাহলে এখানে কি মূলত আপনারা যেটা বলতে চাচ্ছেন যে ফার্স্টে আমরা ইমপ্রেশন ক্রিয়েট করব, দেন আমরা এঙ্গেজমেন্ট ক্রিয়েট করব, দেন আমরা সেলসে ফোকাস করব। দেন এখানে দেন না, বিষয়টা সিমিলটেনিয়াসলি চলতে পারে। তিনটাই প্রয়োজন আছে লাইফ, কিন্তু হ্যাঁ ফানেলের জায়গাটা থেকে প্রথমে অ্যাওয়ারনেস, দেন হচ্ছে এঙ্গেজমেন্ট, দেন হচ্ছে কনভার্সন। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ইওর কোয়েশ্চেন। মোহাম্মদ মারুফুর রহমান। মারুফুর রহমান কি আছেন? জি জি আছে।
তা হচ্ছে যে আমি আসলে জাস্ট জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা ফেসবুকে আসলে একটা পেজ ওপেন করে কিভাবে কাজটা করতে হয়। আপনি কিছু, আমি আসলে কাজটা তেমন ভাবে কখনো দেখিনি, আজকে জাস্ট জানলাম। ইটস এ গুড ইনফরমেশন। এরপর আসলে আমি একটু চেক করে তারপর আসলে আমি আপনাকে কোশ্চেন করতে পারি। ওকে, তাহলে এই মুহূর্তে কোনো কোয়েশ্চেন নাই আপনার, তাই তো? না না, ইটস এ গুড ইন্টারেক্টিভ সেশন, আমার কাছে এটা ভালো লাগছে। গুড এনাফ। থ্যাংক ইউ। নেক্সট আমরা কুমার বিশ্বজিৎ ভাই আপনার কাছ থেকে শুনবো। আচ্ছা, আমার একটা ছোট কোশ্চেন, শফিকুল ভাই আপনার বাসা কোথায়? দেশের বাসা? দেশের বাসা? জি, চাঁদপুর। চাঁদপুর না, মাঝে আমি আপনাকে সাতক্ষীরাতে দেখছিলাম যে আপনি একটা পোস্ট দিচ্ছেন লিঙ্কডইন, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, না সাতক্ষীরা, আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার বাড়ি সম্ভবত সাতক্ষীরা তানজির ভাই, তাই তো? জি হ্যাঁ, আমারটা সাতক্ষীরা। ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখা হবে। ঢাকাতে মানে দেশের বাসা সাতক্ষীরা। ওকে ওকে। তো মারুফুর রহমান ভাই ওনার প্রশ্ন শুনলাম, এরপর আমরা সাইদ শফিউল আজম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে কো-ফাউন্ডার আর কি, আবহাওয়াশৈলী আমাদের স্টার্টআপের নাম আর কি। জি ভাইয়া, আমাদের এই যে আমরা আমাদের দুটো বিজনেস পেজ আছে আমাদের আবহাওয়াশৈলীর আর কি। আমাদের এখানে বিজনেস পেজ আছে, কিন্তু আমাদের এই এঙ্গেজমেন্ট বলেন আর ইয়েটা খুব কম। আমাদের টোটাল কাস্টমারদের কাছে রিচ ইয়েটা খুবই কম কেমন জানি। এটা কি আমাদের ফেসবুকে আমরা যদি অ্যাওয়ারনেসটা বাড়াতে চাই, আমাদের এই পেজটাকে যদি আরো পপুলার করতে চাই, আসলে তাহলে এটা কি মানে অর্গানিক ওয়েতে আমরা কি এটা কমার্শিয়াল ওয়েতে যেতে হবে? আমার কথা হচ্ছে আমরা কি এটাকে পপুলার করতে গেলে, আমার পেজটাকে আরো পপুলার করতে গেলে কি স্ট্র্যাটেজিটা নিলে ভালো হয়? এটা কি শুধুমাত্র আপনার বুস্টিং করে, যেটা আমরা বুস্টিং করি যেটা, এটাতেই ভালো, এছাড়া আর কি ইয়ে আছে? শুধু ফেসবুকের কথা বলতেছি। জি আমি বুঝতে পেরেছি। আসলে এই বিষয়টা আসলে আপনার পেজ বা বিজনেসটা কি প্যাটার্নের, কি ধরনের বিজনেস আপনি করছেন, কি নিয়ে বিজনেস করছেন, সেটা একটা ছোট্ট ধারণা আমাকে দিতে পারবেন আরেকবার? আপনার কি আমরা হচ্ছে আবহাওয়াশৈলী হচ্ছে হ্যান্ডমেড, আমাদের হ্যান্ডমেড ব্লকের চাদর, পর্দা, ড্রেস, এগুলো আমরা ইয়ে করি। বাট আমাদের সিগনেচার প্রোডাক্ট হচ্ছে চাদর, বেডশিট। এটাই হচ্ছে আমরা, এটা নিয়ে আমরা ফোকাস করছি। ওকে ফাইন। এখন এনগেজমেন্ট কম বলতে কি হচ্ছে বলেন তো? এখন আপনারা কোনো অ্যাড দিচ্ছেন নাকি অ্যাডস দিচ্ছেন না? বুস্ট করছেন না করছেন না? আমি কিছু বুস্ট করেছি অন টেস্ট বেসিসে ভাইয়া। সেগুলোতে দেখলাম যে মানে ওরা ভিউ হচ্ছে 3000 5000 এরকম। বাট সেটা কিন্তু আমার ইয়া না, মানে পেমেন্ট দিয়ে না, উইদাউট পেমেন্টে আমি দেখতেছি এটা আসতেছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার কি আসলে পেমেন্টেই আমাকে টোটাল ক্যাম্পিংটা সাজায় টোটাল কি পেমেন্টেই আমাকে যেতে হবে পপুলার করতে গেলে না? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এই জিনিসটা খুব বেসিক এবং অনেকেরই হয়তো উপকার হবে। আসলে আপনি যদি একটা বিজনেস করতে চান, বিজনেসে তো সাধারণভাবে অর্গানিক ওয়েতে প্রমোটেড হয় বা পেজের অনেক ফলোয়ার হয়, যদি কেউ সেলিব্রিটি হয়, ইনফ্লুয়েন্সার হয়, যার মানুষ উইদাউট এনি রিজন যদি কাউকে ফলো করার হয়, সেই উইদাউট এনি রিজন যদি আপনার বিজনেসটাও হয়। সরি, আপনি শুনতে পাচ্ছেন সবাই, তাই তো? জি ভাই শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। তার মানে সাধারণ মানুষের কাছে বা আপনার টার্গেটেড মানুষের কাছে নর্মালি ধরেন একজন আপু অনলাইনে লাইভে পণ্য বিক্রি করে, ওনার লাইভটা দেখতে অনেকে পছন্দ করে, অটোমেটিক অর্গানিক ওয়েতে তার কিছু ফলোয়ার বেড়ে যেতে পারে। কিন্তু প্রমোশন ইজ এ মোর অর লেস, আপনি বিজনেস বড় করতে চাইলে রেগুলার বুস্ট করা, শুধু বুস্ট না, সঠিক কন্টেন্ট সিলেক্ট করা, সঠিক মার্কেটে বুস্ট করা, আপনি যে কাজগুলো করছেন সেটাকে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করা, সবকিছু মিলেই আসলে আপনার ফলোয়ারশিপ। আসলে আপনার তো ফলোয়ারটা টার্গেট না, ফলোয়ার হলে আমাদের ভালো লাগে। আমাদের মেইন টার্গেটটা থাকে মোর অর লেস বিজনেসটা হওয়া। আমরা বিজনেসম্যানের আমাদের টার্গেট কি থাকে?
বিজনেসটা হওয়া। ফলোয়ার বাড়ুক আর না কম বাড়ুক, আমার টার্গেটেড সেলস গুলো যদি বাড়তে থাকে তাহলে আমি খুশি। আমরা হয়তো কথার কথা হয়তো আমরা অনেক নামি দামি তীর কি যেন বলে বিজনেসের প্যাটার্ন অনুযায়ী হয়তো আমরা তীর বা তেলের কোনো পেজ আমরা ঠিকমতো পাবো কিনা বা ঠিকমতো আছে কিনা আমরা হয়তো জানি না বা আমরা খুঁজি না, কারণ অনলাইনে তারা সেল করে না, সেটা আমাদের দরকার হয় না। কিন্তু হয়তো আমরা ঘরের বাজারের জামশেদ হুজুর ওনাকে আমরা হয়তো দেখতে চাই, তাকে দেখতে আমার ভালো লাগে, তার কাছ থেকে কিনতে আমার ভালো লাগে। আমি কি কথাটা বুঝতে পেরেছি? সরাসরি আমি অনলাইনে এসে ওনার প্রোডাক্টের বিক্রি করার স্টাইলই হচ্ছে অনলাইন, সো ওখানে উনি আসছে। সো আপনার প্রশ্নটার জায়গাটা থেকে ক্লিয়ার আনসারটা দিই, আসলে রেগুলার আপনাকে পোস্ট করতে হবে, কন্টেন্টের দিকে খেয়াল রাখতে হবে, আপনাকে ওয়েবসাইট করতে হবে, মানুষের ভিতরে ট্রাস্টটা বিল্ড আপ করাতে হবে। যেহেতু অনলাইনে বিক্রি করছেন, কোনো দোকানের মাধ্যমে যদি না হয়, সেটা ছড়ানোর জন্য আপনার স্পেশালিস্ট দরকার। অনেকেই একা পারে। আপনার কথার থ্রুতে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, এই প্রমোশন মার্কেটিং এইটা আমরা আমাদের একা ফাউন্ডারদের কাজ না। হয়তো আমি মার্কেটিং এর মানুষ, হয়তো আপনি মার্কেটিং এর না, তারপরে আপনি আমার থেকে হয়তো অনেক ভালো করতে পারেন, কিন্তু সবার এই গুণটা, মার্কেটিং এর গুণটা না থাকতে পারে, সময় না থাকতে পারে। প্রথম দিকে আমরা অ্যাজ এ বিজনেস ওনার টোটাল ধারণাটা আমাদের মাথায় রাখলাম, যতটুকু পারি আমরা করার চেষ্টা করি। কিন্তু যখন আমার বিজনেস বড় হচ্ছে, আমার ফান্ডিং আসছে, রেগুলার প্রমোশনের স্কোপ আমি করছি, তখন হয় আইদার আপনার টিমের ভিতরে মার্কেটিং এক্সপার্টকে, মার্কেটিং তো একটা ডিপার্টমেন্ট তাই না, সরাসরি ডিজিটাল মার্কেটিং একটা ডিপার্টমেন্ট, সরাসরি ডিপার্টমেন্টে লোককে অ্যাপয়েন্ট করতে হবে, অথবা আমাদের মতো কোনো অ্যাডভার্টাইজিং এজেন্সিকে কাজটা দিয়ে দিতে হবে, যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে কাজ করাতে হবে। আদারওয়াইজ আপনি ধরেন প্রতিনিয়ত টাকা খরচ করতেছেন, নিজে করার চেষ্টা করছেন, আর এটাকে প্রমোশন হচ্ছে না। তো প্রথম জিনিসটা হচ্ছে যে আমি আমার ইন হাউসে প্রতি মাসে বেতন দিয়ে লোক আনার মতো যদি ক্ষমতা থাকে এবং আমার যদি ইনভেস্টমেন্ট সেই পরিমাণে চলে আসে, আমি শিওর যে এখানে হয়তো যারা রেগুলার বিজনেস করছেন অনেকে নিজেই মার্কেটিং এর মানুষ, অথবা মার্কেটিং এর মানুষ কাউকে হায়ার করেছে, অথবা নিজের কোনো বন্ধুকে এখানে বসে কাজ করাচ্ছে, অথবা মানে আপনি ডিজাইন করবেন এটা কিন্তু উদ্দেশ্য না, আপনি কি ভিডিও বানাবেন এটা কিন্তু উদ্দেশ্য না। আমরা প্রত্যেকটা স্টাইল সাজিয়ে দিচ্ছি। হয়তো আপনার কাছের মানুষ প্রথম দিকে কাছের কোনো মানুষ আপনাকে ফ্রি করে দিচ্ছে, পরবর্তীতে আপনি যখন ইনভেস্ট করছেন বাজারের অনুযায়ী আপনি এজেন্সি খুঁজে নিচ্ছেন বা টেকনিক্যাল মানুষ খুঁজে নিচ্ছেন, যখন আরেকটু বড় হবেন তখন আপনি হয়তো মানে আপনি মোরলেস সকল বড় বড় কোম্পানি মোরলেস নিজের কোম্পানি থাকে এবং তারপরেও তার অ্যাডভার্টাইজিং এজেন্সিকে কাজ দেয়। আপনি যখন বড় হবেন আপনিও আলটিমেটলি আপনার এত প্যারা নেওয়ার কোনো চিন্তার কারণ নাই, আপনার মার্কেটিং টিম এগুলো সামলাবে, আপনার বাইরের মানুষগুলো আপনার এজেন্সি গুলো আপনাকে একটা সামলাবে। কিন্তু প্রথম দিকে আমরা আমাদের মতো করে জানলাম এবং আমি আপনাকে আইডিয়াটা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে এটা অটোমেটিকলি হবে না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। নেক্সট আমরা মোহাম্মদ মারুফুর রহমান, আপনি কি আছেন? আমি আছি ভাইয়া। আচ্ছা, হাত তুলে রেখেছিলেন, কোন প্রশ্ন কি আছে? না 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 না, কোনো সামহাউ মিস হয়ে গেছে। ওকে, সরি। মুসলিমা মিলি আপু, আপনি কোনো প্রশ্ন করবেন? জি ভাইয়া, একটা প্রশ্ন আমি ওই যে মিসিং করে গেছি। আপনি অ্যাড ম্যানেজারের যে বিষয়টা বলতেছিলেন যে অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড রান করার পরে যে কেউ এটা ইয়ে করতে পারবে না, মানে পেজটাকে কি হ্যাক করতে পারবে না বা কি এরকম কিছু একটা কিছু বলেছিলেন নাকি? আমি একটু মিস করে গেছি আর কি, আমার ডিসকানেক্ট হয়ে গেছিলাম ওই সময়টাতে। বিজনেস ম্যানেজার, আচ্ছা, অ্যাকাউন্টের জায়গাটা থেকে হ্যাঁ সরাসরি করতে পারবে না এটা বিষয়টা না। বিজনেস ম্যানেজারটার মানে ওনার যদি আপনার আইডি হয় এবং আপনার আইডি যদি হ্যাক হয়ে যায় তাহলে তো পারবে। এখন আপনার আইডি হ্যাক হয়নি, আপনার অন্য কোনো অ্যাডমিনের আইডি হ্যাক হয়েছে, তাহলে সে খুব সহজে এটা পারবে না। অথবা আপনি কোনো এজেন্সিকে অ্যাডমিনশিপ দিয়েছিলেন, সে পারবে না সরাসরি। আপনার আইডি যদি হ্যাক হয়ে যায় তাহলে তো আপনার বিজনেস অ্যাকাউন্টও হ্যাক হয়ে যাবে। লাকিলি আমারটা হয় নাই, আমার প্রোফাইল হ্যাক হয়েছে ঠিকই, কিন্তু আমার পেজ হ্যাক হয় নাই, কারণ আমার পেজে আমি আমার ভাইকেও ইয়ে দিয়ে রাখছিলাম, হ্যাঁ মানে অ্যাক্সেস দিয়ে রাখছিলাম। সামটাইমস হ্যাঁ ভাইকেও দিয়ে রেখেছেন, সামটাইমস আসলে অন্য কোনো আইডি থেকে লগ ইন হলে তখন আবার নতুন করে কোড পাঠায়, সেই কোডটা অ্যাকসেপ্ট করলে তারপর আবার বিজনেস অ্যাকাউন্টে মানে হুটহাট ডিভাইস চেঞ্জ করলে ওটাকে তো ঢোকা যায় না। সিকিউরিটির কারণে ফেসবুক এরকম আপডেট দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর কেউ কোনো কিছু প্রশ্ন হ্যাঁ করতে ভাই, চাচ্ছেন? আমার একটা কোশ্চেন ছিল আর কি। তোমার ভাই বিশ্বজিৎ ভাই। হ্যাঁ ভাইয়া, যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি বলছিলেন যে একটা পেজের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট রাখলে বেটার, সেটা
তো এখন সাপোজ আমার ওখানে তো একটা লিমিটেশন আছে, 2টা অ্যাড অ্যাকাউন্টস এর বেশি সম্ভবত ক্রিয়েট করা যায় না। তো যদি এর থেকে বেশি পেজ হয় কোনো কারণে আর কি, আমি জানার জন্য জিজ্ঞেস করতেছি আর কি, সেক্ষেত্রে কি কি উপায় আছে আর কি সেক্ষেত্রে? মানে এর থেকে বেশি হলে নতুন নতুন বিজনেস অ্যাকাউন্ট করবেন। যদি 5টা বেশি আপনার হয় বা 3টা লিমিট শেষ হয়ে যায়, তাহলে আরেকটা বিজনেস অ্যাকাউন্ট করবেন, আবার নতুন করে পাবেন। ও আচ্ছা, থ্যাংক ইউ, এইটা আমার জানা ছিল না আর কি। আমাদের আজকের ওভারঅল সেশন থেকে আপনাদের জি আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, সেটা হচ্ছে ধরেন যে তার মানে কি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট তাহলে 2-3 জনের অ্যাক্সেস থাকাটা ভালো, দিয়ে রাখা ভালো। হ্যাঁ, আপনার জায়গা থেকে আপনি একা থাকলে তো আপনার আইডি চলে গেলে তো সবকিছু শেষ। আপনার ট্রাস্টেড যদি আরো আপনার পার্টনার্স থাকে, তাদের অ্যাকাউন্টে আপনি তাদেরকে অ্যাক্সেস দিয়ে রাখতে পারেন সিকিউরিটির জন্য। কিন্তু আবার এমন কাউকেও শেয়ার করেন না যে যার সিকিউরিটি আপনার থেকে কম। আর ভাইয়া মার্কেটিং আর প্রমোশন দুইটা ওয়ার্ড কি একই নাকি আলাদা কোনো মিনিং আছে? সাম এক্সটেন্ট এক, কিন্তু আবার আলাদা মিনিং আছে। এটা তো টার্মের বিষয় জায়গা থেকে, মার্কেটিং এ যেহেতু করেছি, মার্কেটিং এর একটা টার্ম হচ্ছে প্রমোশন, মার্কেটিং আর একটু বিশদ একই জিনিস, মানে আমার কাছে একই জিনিস, আক্ষরিক অর্থে আমরা একই জিনিস বুঝি। মার্কেটিং ধরেন বিশাল একটা বিষয়, প্রমোশন একটা পার্ট। কিন্তু মার্কেটিং বলতে সহজভাবে আমরা যেটা বুঝি, মার্কেটিং বুঝি আমরা প্রমোশনটাকে বুঝাই। ওকে, এখানে প্রমোশনের প্যাটার্ন থাকে, ব্র্যান্ডিং এর প্যাটার্ন থাকে, সবই অংশ। ব্র্যান্ডিং স্টাইল, প্রমোশন স্টাইল, অ্যাডভার্টাইজিং স্টাইল। জি, আর কেউ কোনো প্রশ্ন করতে যাচ্ছেন? জি, আমার একটা কোশ্চেন ছিল। আপনি যেটা কেবলই বললেন যে আপনার বড় বড় কোম্পানি বা যে মিডিয়াম সাইজের যে কোম্পানিগুলো আছে বাংলাদেশে, এরা নিজেদের মার্কেটিং টিম ছাড়া মানে বাইরে থেকে আপনার মার্কেটিং এজেন্সি হায়ার করছে। হ্যাঁ, এইটা এরা কেন করছে? কারণ মার্কেটিং টিম তো ইন হাউস আছে, তাহলে তার বাইরে থেকে আবার এজেন্সি তাকে কেন নিচ্ছে বা কোন কাজগুলোর জন্য নিচ্ছে? এখানে আপনার ট্রাস্ট ইস্যুটা হচ্ছে কিভাবে? মানে সে বাইরে থার্ড পার্টির কাছে যেহেতু তার কাজগুলো দিচ্ছে, হ্যাঁ এইটা। আর এই এজেন্সি গুলো মার্কেটিং করছে কিভাবে? এই যে মিডিয়াম সাইজ বা বিগ সাইজ যে কোম্পানিগুলো আছে, যেহেতু অলরেডি মার্কেটিং টিম ইন হাউস আছে, তাহলে এদের কাছে এরা অফারটা করছে কিভাবে? ওকে, ফাইন। আপনার কি কোনো অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে? আপনার কি বিজনেস? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, খুব দারুণ ভাবে আনসার দেব। জি, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। ওকে, ঠিক আছে। তো অ্যাডভার্টাইজিং এজেন্সি বা মিড সাইজ যেটা বলছেন, বা বড় কোম্পানিগুলো বা ইভেন গ্রামীণ ফেনোরা এজেন্সি কেন থাকে? তাদের তো একটা বিশাল টিম। প্রাণের এজেন্সি এখন আছে কিনা আমরা শিওর, নিজেদেরই এজেন্সি আছে। সো এখন জিনিসটার জায়গাটা থেকে চিন্তা করেন যে গ্রামীণ ফোনও এজেন্সি কেন নিচ্ছে, বা রবি কেন এজেন্সি নিচ্ছে, বা এসিআই কেন এজেন্সি নিচ্ছে। তো এটা জায়গাটা হচ্ছে একটা কোম্পানির জন্য এক একটা এজেন্সি এক এক ধরনের সাপোর্ট দেয়। একটা এজেন্সি ধরেন ইভেন্টের জন্য ভালো, আবার প্রথম থেকে বলি ধরেন এশিয়াটিক ইভেন্ট, দারুণ ইভেন্ট করছে। গ্রে ধরেন আপনার প্রমোশনের প্যাটার্ন স্ট্র্যাটেজি সাজিয়ে দিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট বানায় দিচ্ছে। এখন ধরেন আপনার একটা অ্যাড বানাতে হবে, আপনার মার্কেটিং টিম আছে, কিন্তু ধরেন আপনার কপিরাইটার নাই। কপিরাইটার মানে হচ্ছে আইডিয়া লেখার মানুষ নাই, বা প্রুফ রিডার নাই। একটা এজেন্সির মধ্যে টাইপ অনুযায়ী কোন একটা এজেন্সি আছে তারা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বানানোর জন্য সেরা, ওই স্ট্র্যাটেজি বানানোর জন্য সেরা। এখন ওই টিমটা আপনার টিমে নিতে গেলে উনি হয়তো 10 লাখ টাকা বেতন দিচ্ছে, আপনার 2টা বছর 2টা কন্টেন্টের জন্য ওই 10 লাখ টাকার টিম আপনার নেয়ার কোনো মানে নেই। কারণ আপনার মার্কেটিং টিম আছে যে সিলেক্ট করছে যে কোন ওয়েতে আমি যাব, কিন্তু আপনার ক্রিয়েটিভ টিম কি সেই অর্থে দরকার আছে? ধরেন আপনার কি একজন নাম করা ডিরেক্টর আপনার কোম্পানিতে দরকার আছে? আপনার মানুষ এটা হায়ার করতে পারে। সো তাদের জায়গাটা থেকে প্রতিনিয়ত তার মার্কেটিং টিমের বাইরেও নতুন আইডিয়াস পাওয়ার জন্য, সেটার জন্য রিলেটেড বেস্ট মানুষটা কাজ করানোর জন্য তারা সরাসরি এজেন্সির সাথে কাজ করে। ইন শর্ট হচ্ছে এটা। এবং এজেন্সিগুলো কিভাবে অফার করে, মোরলেস বড় বড় কোম্পানিগুলো বড় বড় এজেন্সির সাথে কাজ করে, কারণ তারা প্রুভেন। ছোট ছোট এজেন্সিগুলো নক করে, ধরেন আপনাকে নক করবে যে ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম করলেন, অথবা ওই যে আমের কোম্পানি যে আছে, অথবা ওই যে সৈয়দ শফিউল ভাই যেটা বলছিলেন উনি করছেন, উনি বুঝতে পারছেন না আজম ভাই কিভাবে করবেন, তাদেরকে নক করে বলে যে আপনার পেজটাকে তো আমি মেনটেন করতে পারি, আপনার এই জায়গা থেকে আমি ডিজাইন করে দিচ্ছি, আমি প্রমোশন করে দিচ্ছি, ভালো রেজাল্ট আসতে পারে, অথবা আপনার জন্য একটা ভিডিও দরকার সেটা বানিয়ে দিচ্ছি। আপনার প্রশ্ন এটা ছিল না, আমি ইন দা মিন টাইম এটা বলে দিলাম। আপনার প্রশ্ন আবারও ফিরে যায় এবং আবারও প্রশ্নটার উত্তর দেই। বিষয়টা
এজেন্সির জায়গাটা থেকে সরাসরি মার্কেটিং টিমের বাইরেও সরাসরি কোম্পানিগুলো এই জন্যই কাজ করে, কারণ সার্টেন ফিল্ডে প্রফেশনাল এবং স্কিলফুল মানুষগুলোকে সঠিকভাবে ইউজ করার জন্য। আমার মার্কেটিং টিমের বাইরেও, কারণ এজেন্সিতে যে মার্কেটিং টিম কাজ করে তারাও প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিয়ে নতুন কিছু করার জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করে। তো একটা ইভেন্ট, মানে আপনার অনেক ধরনের আইডিয়া না থাকতে পারে, হয়তো আমি গ্রামীণফোনের একটা চিন্তা করলো যে নতুন একটা আইডিয়া আসলে গ্রামীণফোনকে বললো যে পুরো বাংলাদেশে আমরা একটা রিয়েলিটি শো করবো। কি ধরনের রিয়েলিটি শো? রিয়েলিটি শো। আচ্ছা ঠিক আছে, গ্রামীণফোন স্পন্সর করবো, ওকে ফাইন, ঠিক আছে, তাহলে গ্রামীণফোনে এটা। আবার গ্রামীণফোনের পক্ষ থেকেও আসতে পারে যে আমরা এবার ভ্যালেন্টাইন একটা বিশাল অনলাইন বেসড একটা অ্যাপ বানাবো, যেখানে হচ্ছে 10 জনের ছবি দিয়ে সুন্দর ভিডিও হয়ে অটোমেটিক এআই জেনারেটেড একটা ভিডিও আসবে। তো এই ধরনের ক্যাম্পেইন গুলো গ্রামীণফোন থেকেও থ্রু করে। এখন ওই ডেভেলপার তো তার নাই, তার প্রোগ্রামার আছে হচ্ছে রেগুলার ওয়েবসাইট করার জন্য, কিন্তু তার তো এআই ড্রিভেন অ্যাপ বানানোর লোক নাই, এবং সেটাকে কিভাবে জেনারেট করবো সেটার লোকও নাই। আমি কি বুঝাতে পারলাম টুকটাক মোটামুটি? বুঝতে পারছি। বাট এখানে একটা জিনিস আমি ক্লিয়ার না, সেটা হচ্ছে এদের সাথে ডাইরেক্ট কি কমিউনিকেশন করে ইমেলের মাধ্যমে বা অফিসে প্রপোজালের মাধ্যমে কাজগুলো ধরা যায় কিভাবে? ধরুন আমাদের ফ্রিল্যান্সিং আপনি যেটা হ্যাঁ যে এজেন্সিকে হায়ার করছে, আমার এখানে অনেক ফ্রিল্যান্সার আছে যারা দেখা যাচ্ছে আপনার $1,00,000 প্লাস আর্নিং আছে মার্কেটিং এ বা অন্য জায়গায়, যারা আপনার মানে প্রফেশনাল ফুললি, হ্যাঁ, এবং যারা বাংলাদেশের বাইরে দেখা যাচ্ছে আপনার মাইক্রোসফট গ্রামীণফোনে মানে বড় বড় কোম্পানিতে কাজ করছে। আমাদের লোকাল মার্কেটে কখনো পর্যন্ত আজ পর্যন্ত কোনো ফিনান্সিং মার্কেট প্লেস অফ করে না। বাংলাদেশে কোনো ফিনান্সিং মার্কেট প্লেস অলরেডি নাই। এর আগে অনেকে চেষ্টা করছে, কাজ কি চেষ্টা করছে বা এরকম হাজারটা চেষ্টা করছে, বাট হয় না। বাট এজেন্সি আপনার ঠিকই টিকে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এজেন্সি গুলো মার্কেটে ভালো কাজ করছে। এরা ফ্রিল্যান্সার কেন হায়ার করছেন? এবং আমাদের কোম্পানি থেকে ফ্রি অফ থেকে আমি এদের সাথে কমিউনিকেট করতে পারি কিভাবে, বা আমি মার্কেটিং করতে পারি কিভাবে? আচ্ছা, এটা স্পেসিফিক আপনার বিজনেস রিলেটেড হলো, কেন টিকে আছে সেটার উত্তর হয়তো আমি দিয়েছি। আবারও আপনাকে বলি যে আসলে এখানে কন্ট্যাক্ট পার্সন থাকে, অনেক স্মুথ কাজ হয়। ফ্রিল্যান্সার যদি আমার কাজ করতে হয়, আমাকে নিজেকে ডিসিশন নিতে হয়, আমি নিজে ঠিক করে তারপর আপনাকে দিচ্ছি। আর এজেন্সি যখন হয়, এজেন্সি আমার হয়ে অনেক কাজ করে দেয়, স্ট্র্যাটেজিটা আমাকে বানায় দেয়, কি ধরনের যেমন আমি শুধু একটা ভিডিও বানাতে গেলে শুধুমাত্র সেই ভিডিওটা আমাকে বানায় দেয় না, ভিডিওটা বানানোর সাথে ভিডিওর ইম্প্যাক্ট কি হইতে পারে, কি ধরনের এঙ্গেজমেন্ট হইতে পারে, কোন টার্গেট গ্রুপকে নিয়ে করতেছে, কোন কোন আর্টিস্ট নিয়ে কাজ করতেছে, উইলিংলি প্রোঅ্যাক্টিভলি এজেন্সি এই কাজগুলো করে। এখন ফ্রিল্যান্সারে যদি একজন ধরেন আপনি যদি আপনার ফ্রিল্যান্সিং টিমটা বা আপনার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যদি এরকম হতো, এখানে একটা নক আসলে ওইখানের একজন কি পার্সন আছে যে হচ্ছে তার সকল সমস্যার সমাধান চিন্তা করে, সে জানে কে ভালো করতে পারে, তাকে অ্যাসাইন করে তারপর এটাকে নিয়ে আসতে পারে। তাহলে কারণ মানে এজেন্সিতে সে এই জন্যই যাচ্ছে যে সে যেন সহজ সমাধান পায়, তাকে যেন অনেক মানুষের সাথে কথা বলতে না হয়। তো কোম্পানির তো অনেক ধরনের সার্ভিস লাগছে। ধরেন আমি এখানে বললাম যে একটা শুটিং, মানে আমার একটা এআই ড্রিভেন এই জিনিসটা দরকার, এটার সাথে মিউজিক জড়িত, এটার সাথে 3D মডেলিং জড়িত। এখন একজন হয়তো ফ্রিল্যান্সার 3D মডেলিং পারে, আবার গেমিং পারে না, আবার অনেকে আবার গেমিং পারে। এই সমন্বয়টা কে করবে? যদি এই সমন্বয়ের সমাধানটা আপনারা দিতে পারতেন, তাহলে আপনারা একটা এজেন্সির থেকে হয়তো বড় কিছু হতো। তার মানে এখানে যদি আমরা এজেন্সি সিস্টেম নিয়ে আসছি, যে টিম অফ 10 জন 15 জন মিলে একটা এজেন্সি ওপেন করছে, এবং আমাদের এখানে যারা আছে তারা এজেন্সি হিসেবেই আছে, 10 জনের টিম, তারা ইন্ডিভিজুয়াল কাজ করতে পারে বা টিমেও কাজ করতে পারে। আপনি এটা হইতে পারে যে আমি এজেন্সির মার্কেট প্লেস, আসলে আমি একটা গ্রুপ অফ মানুষকে কাজটা দিয়ে আসি। হয়তো একটা গ্রুপ অফ মানুষ ভিডিও মেকিং জন্য ভালো, কেউ হয়তো প্রোগ্রামার হিসেবে ভালো, কেউ ডিজাইনে ভালো, ক্রিয়েটিভে ভালো, এভাবে হতে পারে। ঠিক আছে, আমি মানে অ্যানসার 100% পেয়ে গেছি। ওকে, থ্যাংক ইউ। কথা হবে এরপরে ইনশাআল্লাহ। ডেফিনেটলি শুক্র শনিবার যদি আপনার নেক্সট ক্লাসের দিনে এমনিতেই থাকবে। এমনিতেও আমি ওভারঅল জানিয়ে রাখি, আমি পার্সোনালি আসলে সবার জন্যই ওপেন থাকবো। লিঙ্কডইনে আমাকে নক করতে পারেন, সরাসরি আমাদের যে ক্লাসগুলো হবে সরাসরি আমাদের মোড়ে, সেখানে তো আমি থাকবোই। সরাসরি যারা বসতে চান ওই ক্লাসগুলোর সময়ে, পার্সোনালি বসতে চান, পার্সোনাল প্রবলেমগুলো নিয়ে কথা বলতে চান, আই এম ওপেন টু এভরিওয়ান। আমি চেষ্টা করবো আপনাদের জায়গা থেকে সরাসরি যতটুকু পারা যায় আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আর কোনো কিছু কারো কিছু বলার থাকলে বলতে পারেন। আমরা মোটামুটি আমাদের সুন্দরভাবে আমাদের টাইম পর্যন্ত এসেছি। আপনারা যদি চান কন্টিনিউ করতে পারি আর কিছুক্ষণ, যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, আদারওয়াইজ আমরা এখানে শেষ করব। আচ্ছা ভাই, আমি একটু ডিসকাস করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমি তো আমের কথা বললাম যে সিজনে আমি হচ্ছে আম সেল করে থাকি। তো আমি হচ্ছে আগের 2 ইয়ার থেকে আমি স্টুডেন্ট মানুষ, পড়াশোনা করি, তো এর পাশাপাশি এটা করার ট্রাই করি। তো আমার ফেসবুক পেজে কি একটা প্রবলেম হয়েছে, যার কারণে আমি হচ্ছে অ্যাড দিতে পারতেছি না। এখন আমি রিসেন্ট একটা চিন্তা ভাবনা করছি যে আমার এটা করা ভালো হবে। তো আমি হচ্ছে রিসেন্ট একটা ওয়েবসাইট বানাচ্ছি আমি নিজেই, পাইথনের
ফ্রেমওয়ার্ক ব্যবহার করে জ্যাঙ্গো দিয়ে করতেছি। আর হচ্ছে একটা ক্যাম্পেইন চালাতে চাচ্ছি। তো ক্যাম্পেইনটা হচ্ছে পেজে অ্যাড দিতে পারছেন না, অ্যাড হ্যাঁ ম্যানেজার সমস্যা হচ্ছে। ওখান থেকে কিছু রেস্ট্রিকশন দিচ্ছে, তো এটা কেন আমি আসলে বুঝতেছি না। পার্সোনাল আইডিতে হ্যাঁ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে। পার্সোনাল আইডিটা এটা যদি এই ধরনের রিপোর্ট থাকে সেগুলো আলাদা করে ফেসবুকের সাথে অ্যাপ্লিকেশন করতে হবে। ওই রিপোর্টটা ওঠানোর আগ পর্যন্ত আপনি যতগুলো বিজনেস অ্যাকাউন্টেই জয়েন করবেন হয়তো সবখানেই সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে অন্য কেউ বিজনেস অ্যাকাউন্ট খুললে আপনাকে যদি অ্যাক্সেস দেয় সেক্ষেত্রে হয়তো আপনার সমস্যা হতে পারে না, কিন্তু আপনি নিজে হয়তো এখন নতুন একটা খুলতে পারবেন না। এটাই তো সমস্যা, তাই না? হ্যাঁ মানে আমার ওইটা তো আসলে অর্গানিক ওয়েতে কিছু ফলোয়ার্স আসছে, তো এই জন্য আমি এই পেজটা করতে চাচ্ছি না, মানে নতুন করে খুলতে চাচ্ছি না। ওইটাই কিভাবে ঠিক করা যায় এটা। তো আপনি স্ট্রাইক কোথায় পেয়েছেন, পেজে নাকি আপনার অ্যাড অ্যাকাউন্টে? পেজে আমার পেজে স্ট্রাইক দেখাচ্ছে, হ্যাঁ কপিরাইট স্ট্রাইক দেখাচ্ছে, মানে কপিরাইট দেখাইছিল। তো তারপরে আমি আর কপিরাইট স্ট্রাইকে কি আপনার পেজের কোনো ক্ষতি হয়েছে? আমি মানে অনেক সময় অনেক মিউজিক ইউজ করলে, কপিরাইটেড মিউজিক ইউজ করলে এমনিতে আপনার ইওর মিউজিক ইজ শেয়ারিং অ্যাড রেভিনিউ এরকম একটা লেখা ওঠে, ওটা কিন্তু কোনো বড় সমস্যা না। হ্যাঁ হ্যাঁ ওইটাই হয়েছে ভাই। তো আমি হচ্ছে ওই যে মিউজিক ব্যবহার করছিলাম, তো এই কারণে হয়তো কপিরাইট খাইছিলাম। তো এটা আচ্ছা, পেজ কোয়ালিটিতে কি দেখায়, গ্রিন আছে নাকি লাল হয়ে গেছে? লাল হয়ে গেছে বেশ। আচ্ছা ঠিক আছে, আপনি কি ঢাকায় আছেন? নেক্সট ক্লাসে আসবেন? আমি তো ঢাকাতে নাই, আমি তো খুলনাতে আছি। ঢাকাতে ওকে তো ঠিক আছে, আপনাকে লিঙ্কডইনে খুঁজে আপনার স্ক্রিনশটটা দিয়ে আমি আসলে আপনার প্রবলেমটা জায়গা থেকে কি করা যায় আমি আপনার সাথে আলোচনা করব। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, অনেক থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা ভাই আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা যদি একটু এখানে দিয়ে দিতেন অথবা যদি বলতেন। দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, সবাইকে এখানে আমার লিঙ্কডইন টেক্সট যাচ্ছে এখানে। হ্যাঁ আসতেছে, হাই আসছে। সেকেন্ড, আমি এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট সবাইকে দিয়ে দিচ্ছি, সবাই কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারেন। ক্লাসটা কেমন লাগলো? আমাদের এখানে তো লিঙ্কডইনে পোস্টটা করা আছে, আমার রিপোস্ট করা আছে। ক্লাসটা কেমন লেগেছে আপনারা সবাই যদি ওখানে কমেন্টে জানান, যাদের ভালো লেগেছে বা যারা শেয়ার করতে চাচ্ছেন। জোর করে কোনো কিছু না, জাস্ট আপনাদেরকে বললাম যদি আপনারা শেয়ার করতে চান সো সরাসরি এখানে আপনার ফিডব্যাক দেখতে পারবো। আমাদের এক্সিকিউটিভ বাংলাদেশে যে পোস্ট করা আছে বা আমি যেটা রিপোস্ট করেছি, আপনি সরাসরি এখানে ফিডব্যাক জানাতে পারেন যে আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগে। ঠিক আছে সবাই, ক্লাস কি তাহলে শেষ সাইফ? জি মোটামুটি শেষ, যদি আপনি পারমিশন দেন আর সবাই আর কোনো যদি প্রশ্ন না থাকে। ভাই লিঙ্কডইন এর কোথায় দিলেন পাইলের মাঝে আপনার? ও পাইছি, ওইটা পাইছি। যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটা চমৎকার ক্লাস সবাই উপভোগ করেছে এবং আগামী আর আমাদের অফলাইন যে ক্লাসগুলো হবে সেখানে তো সাইফকে আরো অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো আরো ওখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা, কারণ এগুলো খুব টেকনিক্যাল বিষয়, তো এই টেকনিক্যাল বিষয়গুলো অনেক সময় দেখা যায় যে সামনাসামনি দেখাইলে ভালো হয়, আরো বেটার মানে ইমপ্রুভমেন্টের জন্য ভালো ফিডব্যাক পাওয়া যায়। সো আশা করি সেরকম অবস্থা আমাদের করাই আছে। তো যে কোনো সময় আমাদের যে মেন্টর প্যানেল আছে সবাই আপনাদের জন্য খুবই অ্যাভেলেবেল। সো থ্যাংক ইউ ফর এভরিওয়ান। আজকের জন্য আমরা তাহলে সাইন আপ করি আজকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম এবং গুড নাইট, দেখা হবে। গুড নাইট এভরিওয়ান।